আসসালামু আলাইকুম। সো লাইভ হয়ে গেছে, তোমরা লাইভটার উপরে দেখতে পারবা যে একটা জুম লিংক দেওয়া আছে। সো জুম লিংক থেকেও কিন্তু আমরা জয়েন করে ফেলতে পারবো। হ্যাঁ। সো আমরা ফেসবুক লাইভে এখানেও কমেন্ট মানে কমেন্ট করেও কোয়েশ্চেন করতে পারবো। এছাড়াও জুম লিংকে জয়েন করেও আমাদের কোয়েশ্চেন আনসার গুলো কন্টিনিউ করতে পারবো। আচ্ছা, কমেন্ট করেও কোয়েশ্চেন করতে পারবো। এছাড়াও আচ্ছা, ওকে, আমরা কাজ করি, লাইভটা শেয়ার করে দিই। লাইভ মেন্টরশিপ লাইভ। ওকে, দেন আমি গ্রুপের মধ্যে শেয়ার করে দিচ্ছি। ওকে। সো তোমাদের কোয়েশ্চেন আনসার সেশন নিয়েই এই লাইভটার আয়োজন করা হয় প্রতি সপ্তাহে। সো মাঝখানে বেশ খানিকটা সময় তো অফ ছিল। সো আমাদের এটা ধরো যে 3 বছরের অধিক সময় ধরে চলছে। সো তার মধ্যে মনে হয় কন্টিনিউয়াসলি সবচেয়ে বড় গ্যাপ হচ্ছে যে এই মনে করো যে এখন হইলো। হ্যাঁ। সো তো দেশের অবস্থা ইনশাল্লাহ, তোমার ধরো যে তোমরা যুদ্ধ করে ধরো যে দেশকে স্বাধীনতা উপহার দিয়েছো, সেইটার সুবাদে হচ্ছে ধরো যে আমরা আহ আবারও সবকিছু স্বাভাবিকভাবে শুরু করতে পারছি। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আদাব ভাইয়া, ত্রিদীপ। আদাব। সো ত্রিদীপ, কেমন আছো? তোমার আপডেট দেখেছি গ্রুপের মধ্যে। হ্যাঁ। তো হ্যাঁ, তো তারপরে হচ্ছে যে হ্যাঁ, তো যাই হোক, অনেক কিছুর মধ্য দিয়ে আমরা গিয়েছি, তাই না? তো প্রথম আন্দোলনের প্রথম প্রথম থেকে তোমরা দেখেছো যে আহ, আমরা তো টিসিতে গিয়েছি, আমিও গিয়েছি, তোমার অপর আপুর সহ আমরাও গিয়েছি। সো ওখানেও লাইট অফ মানে ইয়া করে দিয়েছে, নাম কি, নেটওয়ার্ক অফ করে দিয়েছিল, লাইটটা কেটেও গিয়েছিল কিছু সময় ধরে হওয়ার পরে। তো আমরা তো আন্দোলনে রাস্তায়ও নেমেছি, তারপরে পোস্টের মাধ্যমে তো তোমাদেরকে জানিয়েছিলাম যে কোনো ধরনের হেল্পের ব্যাপারে আমরা হচ্ছে আছি, টাস্কের টিম আছে, সবাই আছে, পিএম টিমে সবাই আছে। তো যাই হোক, পরবর্তীতে ওইটা নিয়ে প্রবলেমেটিক, আহ এগুলো তো অনেক কমপ্লেক্স দিকে আগাইলো। তো যাই হোক, সবকিছু মিলে তোমাদের বদলতে সবকিছু সব সুন্দর পরিণত হয়েছে। তো তোমাদের কোয়েশ্চেন আনসার দিকে আগাই। হ্যাঁ। সো সিয়াম বলেছো এগ্রি ক্লাস্টার এক্সামের জন্য ভাইয়া। রিয়াজ বলেছো কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। সিয়াম প্রশ্ন করেছো এগ্রি ক্লাস্টার এক্সামের জন্য কিভাবে আগাবো ভাইয়া। সো দেখো, অ্যাগ্রি ক্লাস্টার এক্সামের জন্য তুমি দেখতে পারবা যে এখন তো এখনো যেহেতু তোমার ডেট পাও নাই। সো তার মানে এইটা ধরো যে, এবং একটু অস্থিতিশীল অবস্থার কারণে হয়তোবা নতুন কমিটি হবে, আগের কমিটি বাদ নতুন কমিটি হবে, তো সবকিছু মিলায় তুমি আম, যে ইন ইন গিভেন ডে তো 15-20 দিন সময় তো ধরে রাখতেই পারো। হ্যাঁ। সো ধরো যে কালকেই যে কোনো সময় তো যে কোনো কালকেই ধরো কমিটি ঘোষণা করতে পারে, এটা করতে পারে। তারপরও আমরা আশা করতে পারি যে হ্যাঁ, অ্যাটলিস্ট 15-20 দিন সময় তো হচ্ছে পাওয়াই যাবে। তো এই 15-20 দিন সময় যেহেতু পাওয়া যাবে, তো এই 15-20 দিন কিন্তু অ্যাগ্রি ক্লাস্টারের জন্য অনেক বড় সময়। সো তোমার যাদের ম্যাথে উইকনেস থাকে, ছোট করে যদি বলি, ম্যাথে যদি উইকনেস থাকে তাহলে আমাদের যে সিক্স সিক্স ডেজ ম্যাথ চ্যালেঞ্জ, মানে প্রতিদিন 2টা করে ম্যাথের চ্যাপ্টার ডান করা, 6 দুগুণা 12টা। সো 6 ডেজ ম্যাথ চ্যালেঞ্জ নেওয়ার জন্য মাত্র 6 দিন লাগে। সেক্ষেত্রে তুমি ধরে রাখতে পারো যে 15 দিনের গ্যাপ তোমার হাতে আছে। সো ম্যাথটা ঝালাই করা, এটা হচ্ছে একটা কাজ হতে পারে। সো দেন ফিজিক্সের জন্য 7 দুগুণা 14, 7 ডেজ এর মধ্যে রান করে ফেলা যায়। তো 7 6 তোমার 13 দিন। সো আশা করা যায় ম্যাথ প্লাস ফিজিক্স, এই দুটো তো মেইন প্রতিবন্ধকতা হয়ে তোমার এগ্রিকালচারে ধরা দেয়। সেই দুইটা কিন্তু খুব ইজিলি তুমি ডান করে ফেলতে পারো 13 দিনের মধ্যে। সো এখন যাদের এগুলো হয়ে গেছে, সো অনেক জনেরই হয়ে গেছে, তো তারা লাস্ট মোমেন্ট টাস্ক গুলোতে দেখতে পারো আমাদের টপ করার জন্য আলাদা টাস্ক থাকে, হার্ড হার্ড টাস্ক গুলো। সো চান্স পাওয়ার জন্য, তো হয়তোবা তোমার গোল নাই, গোল হয়তোবা ছিল না আগে যে টপ করব, কিন্তু সময় যেহেতু পেয়েছো, গোল বাড়ে যেতে সমস্যা নাই। সো আচ্ছা, মিটিং আইডি লিখে প্রশ্ন করেছো, মিটিং আইডি চেয়েছো। ঠিক আছে, তাহলে হচ্ছে আমি কি এক কাজ করছি, আমি হচ্ছে হুম আমি এক কাজ করি, মিটিং আইডিটা তোমাকে কিভাবে দেই।
আমি ক্যাপশনে তাহলে হচ্ছে ক্যাপশনে অ্যাড করে দিই, ক্যাপশনে অ্যাড করে দিই, যার ফলে যাতে করে তোমাদের সুবিধা হয়। আচ্ছা। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ। হ্যাঁ ভাই, আমি নিউ জয়েন করছি এইচএসসি 25 ব্যাচ। আচ্ছা। ওকে। একটু ভাই কিভাবে কি করতে হবে সেটা একটু হ্যাঁ। বুঝাই দিবেন? আচ্ছা, হ্যাঁ, বুঝতেছি আস্তে না। আস্তে। ঠিক আছে, অবশ্যই আস্তে আস্তে। মিটিং আইডি চাইলাম, মিটিং আইডি। হ্যাঁ। আচ্ছা, সরি, মিটিং আইডি খালি দিলে তো হবে না, পাসকোড দিতে হবে। হুম। আচ্ছা, লিঙ্ক ক্লিক করলে তো চলে আসার কথা, মিটিং আইডি পাসকোড আসলে কেন লাগতেছে? আচ্ছা, লাগতেছে চাইলা যেহেতু দিচ্ছি। হ্যাঁ ভাই, চলে আসছে আমারটা। আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, চলেই তো আসার কথা। সো যেহেতু চাইলা, আমি হচ্ছে দিচ্ছি মিটিং আইডি পাসকোড। ওকে। সো কমেন্ট করে দিয়েছি। ওকে। হ্যাঁ। তাহলে, হ্যাঁ, এইচএসসি 25 ব্যাচ। সো 25 ব্যাচ তুমি জয়েন করেছো, জয়েন করার পরে, জয়েন করার পরে তুমি, আমি একটু দেখায় আনি তোমাকে যে তুমি নিশ্চয়ই ধরো যে এইচএসসি একটা গ্রুপে অ্যাড হয়ে গেছো। কি কি হয়েছে তোমার সাথে সেই ব্যাপারগুলো বলি। সো তুমি এই সময়ের মধ্যে নিশ্চয়ই হচ্ছে এইচএসসি গ্রুপটার মধ্যে যুক্ত হয়ে গেছো। যুক্ত হয়ে, সো এখানে দেখো, এইখানে এইচএসসি টাস্ক নামে একটা জিনিস আছে। সো প্রথমত হচ্ছে আমরা এই যে এইচএসসি টাস্কের এই ছোট ছোট করে 5-10 মিনিট করে প্লেলিস্টটা আছে। সো লেভেল 1 বলতেছি আমরা, তোমার যে প্রথম লেভেল 1 হচ্ছে তোমার গাইডলাইন জিরো টন কাজটা বোঝাটাকে আমরা লেভেল 1 বলতেছি। সো তুমি গ্রুপগুলোতে অ্যাক্সেস পাওয়া ডান হয়েছে, সো এখানে তুমি ঢুকে যাচ্ছ। সো এখানে ঢুকেছে, এখানে মানে প্রথমে ছোট ছোট করে অনেক গুরুত্বপূর্ণ বেশ কিছু ব্যাপার বলা আছে। তুমি প্রথম থেকে ধরো যে এখানে 5-10 মিনিট করে এই প্লেলিস্টটা ডান করলা। ডান করলে দেখতে পারবে এখানে চ্যাপ্টার ওয়াইজ গাইডলাইন্স রুটন নামে গুরুত্বপূর্ণ হচ্ছে একটা গাইডলাইন দেওয়া আছে। এবং তারপরে পেপার ওয়াইজ গাইডলাইন্স রুটন নামে একটা গুরুত্বপূর্ণ গাইডলাইন দেওয়া আছে। সেইগুলো ওভার দ্য টাইম হচ্ছে যে তোমার, মনে করো, প্রথম থেকে শুরু করে দেখার শুরু দেখা দেখা দেখলে এটা বুঝতে পারবে। সো 8 মিনিট, 15 মিনিট ছোট ছোট করে আস্তে আস্তে। আর যদি একদম ডিরেক্ট কাজটা জানতে চাও তাহলে হচ্ছে তুমি ডিরেক্টলি কাজটার মধ্যে চলে আসতে পারো। বাট কাজটা কেন করব না করব সেই জিনিসগুলো যদি না বুঝলে, একটা মানে কথা আছে যে হোয়াই বিকামস ক্লিয়ার, হাউ বিকামস ইজি। কোনো একটা কাজ আমি কেন করব সেই জিনিসটা যখন হচ্ছে আমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যায়, তখন কিভাবে করব ওইটা সহজ হয়ে যায়। সো তোমরা যেমন সরকারও পতন করা ফেললা, সো এটা কেন করতে হবে, সো সেই জিনিসটা যখন সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে, কিভাবে করতে হবে, এটা এত কমপ্লেক্স বিষয়। সো একটা দেশ চাইলেই করতে পারে না, ইন্টারন্যাশনাল অনেক কাহিনী করতে হয়, অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। এত জিও পলিটিক্স এর অনেক কিছুই তোমরা যা দরকার সবই বুঝে নিয়েছো, সবই করে ফেলেছো। সো ওয়েন হোয়াই বিকামস ক্লিয়ার, হাউ বিকামস ইজি। সো ওই জন্য আমরা ডিরেক্ট কাজের ব্যাপারটা তো ওটাও ধরো 10 মিনিটের ছোট করে আলাদা ভিডিও আছে। হ্যাঁ। সো কিন্তু প্রথম থেকে তোমার আসলে এখন কি প্রবলেম হচ্ছে সেই ব্যাপার স্যাপারগুলো, পড়াশোনার যে সমস্যাগুলো তোমার সলভ করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা হচ্ছে প্রথম তাকে কথা বলেছি। সো তাহলে প্রথম কাজ কি দাঁড়ালো? সো কিভাবে শুরু করব? প্রথমত হচ্ছে যে আমাদের গ্রুপে যুক্ত হয়েছি, আমাদের লেভেল 1-এর জন্য তোমার ধরো যে এই যে ছোট্ট ছোট্ট ওই যে এইচএসসি টাস্কটা এটা দেখে নিব। এবং আমাদের প্রত্যেকটা লেভেল ধরে ধরে এরপরে কি করব, এরপরে কি করব, এইভাবে করে এগিয়ে নেওয়ার জন্য আমাদের কিন্তু তোমার প্রত্যেকটা লেভেলের অলরেডি একটা মেসেঞ্জার গ্রুপ আছে। সো তুমি একজন টাস্কের অ্যাসাইন সিনিয়র ভাইয়ের সাথে অ্যাড হয়ে গেছো। সো এবং দেখতে পারবা যে তোমার ধরো যে সেখানে প্রতিদিন রাত 10টা থেকে 11টা পর্যন্ত সাপোর্ট সেশন চলে, যে তুমি হচ্ছে যে যেই লেভেলে আছো ওই লেভেল নিয়ে তোমার যে কোনো কোয়েশ্চেন ওখানে জিজ্ঞেস করতে পারছো এবং হচ্ছে তোমার সেগুলো নিয়ে হেল্প পাচ্ছ। সো এখানে দেখতে পাচ্ছ যে তারা এই দেখো যে ও কিন্তু ঐশী হক, ও কিন্তু 25 ব্যাচে। সো ও কি লিখলো, ও লিখলো হচ্ছে ও যখন টাস্কটা ডান করেছে, ডান করার পরে বুঝেছে, বুঝার পরে চ্যাপ্টার গাইডলাইন্স রুটনের অলরেডি একটা তোমার ইয়ার শুরু করে চ্যাপ্টার ফার্স্ট পেপারে চ্যাপ্টার 4-এর মিশন নিয়ে ফেলেছে। সো তার মানে কি করলো ঐশী, প্রথমে ওই প্লেলিস্টটা দেখলো, দেখা ডান করলো, দেখা ডান করার পরে কাজ বুঝতে পারছে, কাজ বুঝার পরে দিন তারপরে কাজটা শুরু করছে। তো শুরু করার এবং হচ্ছে ওর টাস্কের একজন আপু আছে। সো যদি কোনো প্রবলেম হয় কোনো জায়গায়, সে সেটা হেল্প করতে, মানে সেটা হেল্প করতে পারতেছে। এখানে ত্রিদীপকে দেখতে পাচ্ছ, ত্রিদীপ তো হচ্ছে যে ত্রিদীপও 25 ব্যাচে। সো এখানে তারপরে হচ্ছে তুমি দেখতে পাচ্ছ যে এখানে কি হচ্ছে, তাহলে করার পরে তোমার একটা ইমপ্রুভমেন্টের ব্যাপার স্যাপার তুমি দেখতে পারবা। সো আপাতত সামারি করে এতটুকুই, যে মনে করো যে তুমি এখন এইচএসসি টাস্কের ওই ওই ভিডিওটা রান করবা এবং হচ্ছে তারপরে তারপরে সেইটা তখন তোমার কোয়েশ্চেন গুলো প্রিসাইজ হয়ে আসবে যে ভাইয়া
আমি তো টাস্কটা বুঝলাম যে এই জায়গায় হয়তো বা এই বিষয়টা হেল্প লাগতো। তো তখন সেই বিষয়ে হেল্পের জন্য আমাদের প্রতিদিনই, তো এখন যদি তোমার দেখা থাকতো বা দেখা থাকে, ইন দ্যাট কেস ধরো যে এখন ওই ধরনের স্পেসিফিক যে কোনো কোয়েশ্চেন হলেই তো সেটা আমরা এখন ডিসকাস করতে পারবো। অথবা প্রতিদিনই 10 থেকে 11টা সাপোর্ট সেশন চলে, সেইখানেও সেইখানে তুমি হেল্প নিতে পারবে। বেসিক্যালি কাজটা শুরু করে দেওয়া এটা। অ্যান্ড তুমি অলরেডি, তুমি হচ্ছে যে মনে করো কোন কোর্সে যুক্ত হয়েছো, প্রি অ্যাডমিশনের, ডাবল প্রি অ্যাডমিশন কোন কোর্সে যুক্ত হয়েছো একটু ওয়াহিদ বলো তো। তারপরে ইঞ্জিনিয়ারিং কোর্সে যুক্ত রাইট। হয়েছিলাম। ওকে ওকে। সো ইঞ্জিনিয়ারিং এ, সো তার মানে, সো প্রি অ্যাডমিশন ইঞ্জিনিয়ারিং এ, তো এখানে তুমি অলরেডি ঢোকার পরে, সো কোর্সের ঢোকার পরে মনে হয় তুমি অলরেডি সিক্রেট সাজেশন কোর্সের অ্যাক্সেস পেয়েছো, তাই না? দেখেছো কি ওয়েবসাইটে? আচ্ছা। না। So, যদি দেখে না থাকো তাহলে হচ্ছে তোমার যে তুমি প্রি অ্যাডমিশন কোর্সে এনরোল করলে বেশ কিছু জিনিসপত্র পাও। এক হচ্ছে যে তোমার ধরো যে আমাদের যে একাডেমিক ফিজিক্সটা আছে, ফুল একাডেমিক ফিজিক্স, সো সেই জিনিসটা হচ্ছে তুমি পাচ্ছ। সো আচ্ছা সেইটা, ভাইয়া। হ্যাঁ শেষ করে ফেলি। সো এই কোর্সটা অ্যাক্সেস পাচ্ছ। দেন তারপরে ইঞ্জিনিয়ারিং, প্রি অ্যাডমিশন ইঞ্জিনিয়ারিং তো পাচ্ছ। তারপরে একদম তোমার সময় যে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন সেটাও তুমি পাবা। সো সেটার জন্য তোমাকে আলাদা এনরোল করতে হবে না। সো এছাড়া তোমার ধরো এইচএসসি মেন্টরশিপটা তো পাচ্ছই। সো এই যে যেটা বললাম সিক্রেট সাজেশন, এইখানে যেটা দেখতে পারবা সেটা হচ্ছে তোমার প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য। সো এটাও যদি একটু ঘুরে আনি তাহলে এটাও তোমার জন্য বোঝা ইজিয়ার হবে। সো এখানে তুমি বেসিক্যালি যেটা পারবা সেটা হচ্ছে তোমার প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য তুমি দেখতে পারো যে এই এই টাইপগুলো এইচএসসি পরীক্ষায় আসে। হ্যাঁ, সো এবং এই যে টাইপগুলো আসে, এই টাইপগুলোর প্রত্যেকটা টাইপ ধরে ধরে তুমি ক্লাস পাবা। হ্যাঁ, সো এই যে তুমি যে কোনো একটা প্রি অ্যাডমিশন কোর্স এনরোল করলে এগুলো তো আলাদাভাবে এনরোল করতে হয় না, সো এগুলো তোমার অটোমেটিক তুমি অ্যাক্সেস পেয়ে যাবে। সো তার মানে এইটা হলো বিষয়। হ্যাঁ, তোমার কোয়েশ্চেনটা বলো, আর কি বলতে চাচ্ছিলে? তো ভাই আপনার এমসিকিউ ট্রিক্স কতগুলো আছে না ভিডিও, সেগুলো কোথায় পাওয়া যাবে? আচ্ছা ওকে। সো হ্যাঁ, তারপর বলি তাহলে যে এমসিকিউ এর ট্রিক্স বললাম। সো তোমার ধরো যে তুমি তুমি কি ডাবল প্রি অ্যাডমিশনে এনরোল করেছো ধরো হচ্ছে ইয়াতে, কে বলে, ভার্সিটি ভার্সিটি প্রি অ্যাডমিশনে কি আছো তুমি? না ভাই, শুধু একটাতেই। আচ্ছা আচ্ছা, শুধু ইঞ্জিনিয়ারিং আছো। সো এখন যেটা মনে করো, মানে হ্যাঁ এইচএসসি ওরিয়েন্টেড ভাবে করলেও হবে। সো এইচএসসি সিক্রেট সাজেশনে যেটা বললাম সেখানে হচ্ছে প্রত্যেকটা টপিক ধরে 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 করা আছে, বাট এমসিকিউ এর জন্য ধরো যে একদম সেরা সলিউশন হচ্ছে ত্রিদীপ। তো মনে হয় ত্রিদীপ তো কি শুধু মেডিকেলে আছো না, মেডিকেল প্লাস ভার্সিটিতে আছো ত্রিদীপ? ত্রিদীপ, ত্রিদীপ দেবনাথ, তুমি তো চ্যাটে কথা বলো মনে হয়। সো একটু জানাও দেখি। আচ্ছা। সো এমসিকিউ এর জন্য সেরা হয় হচ্ছে তোমার, যেহেতু আমরা এইচএসসির ইয়া থেকে এইচএসসি যে এমসিকিউ গুলো আছে সেটার সাথে তুমি দেখতে পারবা যে পাশে লিখবা, তোমার বইয়ের পাশে দেখবা যে লেখা আছে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি। অর্থাৎ এইচএসসি যে কোয়েশ্চেন্স গুলো আছে, এই অনুশীলনী দেখবা, দেখবা যে উদাহরণে যেগুলো, এগুলো কিন্তু আমরা ইয়াতেও ভার্সিটি গুলো তো আসতে দেখি। তো যেহেতু ভার্সিটি গুলো তো আসতে দেখি, কিন্তু ভার্সিটিতে একই জিনিসটা আরো কম সময়ের মধ্যে করতে হয়। সো অর্থাৎ তোমার এইচএসসি তে যে জিনিসটা হয়তো বা তুমি 1 মিনিট 1.5 মিনিট ধরে করবা, ভার্সিটিতে এই একই প্রশ্ন তোমার 45 সেকেন্ডের মধ্যে করতে হয়। সো যদি একটু মানে ধরো যে পরীক্ষা আরো অনেক আগে থাকতে চাও এইচএসসি পরীক্ষাতেই, তাহলে ভালো স্ট্র্যাটেজি হচ্ছে যে ধরো যে ভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন নেওয়া শুরু করতে হবে না। যেইটা করা সেটা হলো যে তোমাদের যেহেতু অলরেডি টাইপ ওয়াইজ, তোমরা মানে তুমি যখন কাজটা করতে যাবা তখন তোমার প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ টাইপ গুছায় আসবে যে এইচএসসি তে তোমার এই চ্যাপ্টারের জন্য ভেক্টরের জন্য এই 10টা টাইপ হচ্ছে তোমার জন্য ইম্পর্টেন্ট, এই 10টা টাইপ করা লাগবে। এখন এই 10টা টাইপ তুমি যখন অ্যাডমিশনের, যখন প্রি অ্যাডমিশনে থাকবে, ধরো ভার্সিটি প্রি অ্যাডমিশন, ভার্সিটি প্রি অ্যাডমিশনে যে তুমি যখন শুধুমাত্র এই ভার্সিটি প্রি অ্যাডমিশনে কিন্তু এই 10টা টাইপের বাইরেও আরো অনেক অনেক কিছু আছে। হ্যাঁ, সেইগুলো আপাতত করার দরকার নাই। তুমি জাস্ট যেইটা হচ্ছে তোমার এইচএসসি তেই যে 10টা টাইপ আছে এইগুলো মধ্যেই, এগুলো যখন তুমি হচ্ছে যে যদি অ্যাডমিশন অনুযায়ী করে নাও, তখন যাই যেটা সুবিধা হবে, তখন সুবিধা হবে যে তুমি হচ্ছে যে ওইটাতে অনেক অ্যাডভান্সড হয়ে যাবে ওই টাইপগুলোতে, এবং এটা এইচএসসি পরীক্ষাতে অনেক বেশি হেল্প করবে। স্পেশালি তুমি যদি ম্যাথ পরীক্ষা বলো, এইচএসসির ম্যাথ এমসিকিউতে বাকি সবাই অনেক প্যারা খাবে, বাট তোমার জন্য অনেক সুবিধা হয়ে যাবে। সো তো ব্যাপারটা দেখতে কিরকম, ব্যাপারটা দেখতে হচ্ছে এরকম ধরো যে ফিজিক্সে আমরা আসলাম, ফিজিক্সে আসলে ফিজিক্সের সিক্রেট সাজেশনে যদি ঢুকি, সো তখন আমরা ফার্স্ট পেপারে যদি ঢুকি, ঢুকলে আমরা যেটা দেখতে পারতেছি, আমরা হচ্ছে যে ধরো যে এরকম ভাবে একটা টাইপের লিস্ট দেখতেছি যে এই কয়েকটা টাইপ হচ্ছে আমরা বারবার বারবার আমরা আসতে দেখেছি। সো এই টাইপগুলো হচ্ছে আমাদের বেসিক্যালি, সো মোস্ট ইম্পর্টেন্ট টাইপ, এগুলো হচ্ছে কভার করতে হবে, এইগুলো থেকে আমাদের সাধারণত এইচএসসি তে প্রশ্ন হয়। সো এখন
আমি অ্যাডমিশনের ক্লাসও দেখবা যে প্রথমে আবার টাইপের লিস্ট দেওয়া আছে। সো অ্যাডমিশনে হয়তো বা অনেক অনেক কিছু আছে, সব আমাদের মনে করে এখন না করলেও হয়। সো যে শুধুমাত্র যেই টাইপের এইচএসসির জন্য ইম্পর্টেন্ট ওইগুলো যদি আমরা অ্যাডমিশন ওরিয়েন্টেড ভাবেই করে নেই, ভার্সিটি অ্যাডমিশন ওরিয়েন্টেড ভাবে করে নিই, তাহলে দেখা যাচ্ছে যে এমসিকিউতে অনেক বেশি ভালো করা যায়, ফ্রেন্ডদের থেকে অনেক বেশি আগে থাকবা। সো এইটা হচ্ছে তোমার ধরো যে, এবং তুমি তাহলে হচ্ছে যে তোমার ধরো যে যদি এমসিকিউ এর ক্ষেত্রে বলো, তাহলে বেস্ট সাজেশন হবে যে তুমি ভার্সিটি প্রি অ্যাডমিশনও এনরোল করা। সো সেই সেটার জন্য তুমি হচ্ছে যে পেজে নক করতে পারো, পেজে নক করলেও সেই জিনিসটাতে তোমার ধরো যে এনরোলমেন্ট বিষয়ক যে কোনো হেল্প করবে। সো এবং তুমি যেটা জানতে চাইলা যে শুরু করার ক্ষেত্রে, তাহলে প্রথমত যেটা করে ফেলো। সো তুমি আজকে ধরো যে 1 ঘন্টা লাগবে ক্লাসটা করতে, সো তুমি ক্লাসটা করে ফেলো, তাহলে তুমি পুরো জার্নিটা বুঝতে পারবা। আচ্ছা, এন্ড প্রতিদিনই 10টা থেকে 11টায় তোমার যে লেভেল 1 গ্রুপ আছে ওখানে তোমার হচ্ছে যে আমাদের সাপোর্ট সেশন চলতে থাকবে। সো এছাড়াও ফ্রেন্ডদের সাথে কানেক্ট হয়ে ত্রিদীপ দেখতে পারবা, ত্রিদীপকে তুমি গ্রুপের মধ্যেই পাবা। সো বাকিরাও কাজ করতেছে, তোমার লেভেল 1 গ্রুপে তো তুমি একাই না, ওখানে মেসেঞ্জার গ্রুপে আরো অনেকজন আছে। ফ্রেন্ডদের সাথে একটু কানেক্টেড হয়ে যাবে, একসাথে কাজ করলে তোমার ধরো যে একটু কম্পিটিশন করলে বা একটু হেল্প টেল্প নিয়ে করলে, কমিউনিটি করে হিসেবে করলে মোটিভেশনও থাকে এবং আগানো যায় সহজে। আমি আর কিছু প্রশ্ন নিয়ে নিচ্ছি। সানজিদা নূর বলেছো ভাইয়া ক্লাস কবে শুরু হবে? সো ক্লাস বলতে তো তুমি ভাইয়া, আসলে বলতে একটু থামো, যদি আর কোনো কোয়েশ্চেন থাকে তুমি হচ্ছে একটু চ্যাটে চ্যাটে করো, আমি চ্যাট থেকে আরো কোয়েশ্চেন নিচ্ছি। সো সানজিদা নূর বলেছো যে এইচএসসি 26-এ তুমি ধরো হচ্ছে যে এই যে তোমরা আজকে মনে হয় গ্রুপের মধ্যে, মেসেঞ্জার গ্রুপের মধ্যে দেখেছো তোমাদের যে জাহিন ভাইয়া যে ফিজিক্সের সিরিজটা করছেন, বৃহস্পতিবার থেকে উনি হচ্ছে যে ওই ক্লাসটা শুরু করে ফেলবেন। এবং তোমার ধরো যে তুমি তবে সাজিয়ে আমি তোমাকে যে ক্লাসে রেগুলার রেগুলার দেখেছি সেটা হচ্ছে তোমার হচ্ছে যে ইয়া ভাইয়ার ক্লাসে, রাগিব নূর ভাইয়ার ক্লাসে অনেক রেগুলার ছিলে তুমি। সো রাগিব নূর ভাইয়া হচ্ছে মেডিকেলের, মেডিকেল ফার্স্ট রাগিব নূর ভাইয়া যেহেতু তোমার ধরো ডিএমসির হলে থাকেন। সো ডিএমসির হল আপাতত হচ্ছে যে অফ করে দেওয়ার ফলে উনি গ্রামে আছেন। আশা করা যায় কয়েকদিনের মধ্যেই সবকিছু তো খুলে দিবে। সো 15 তারিখ থেকে তোমার ট্রেন খুলে দিচ্ছে, 17 তারিখ থেকে মেট্রো রেল খুলে দিচ্ছে, সবকিছুই স্বাভাবিক হয়ে যাচ্ছে। সো তোমার যে বাকি ব্যাপারগুলো, ধরো তোমার ধরো যে এই যে ফিজিক্স লাইভ ক্লাসেস গুলো, তারপর প্রি অ্যাকর্ডেড সবগুলো ক্লাসেস গুলো, ভার্সিটি ইঞ্জিনিয়ারিং, মেডিকেল ইঞ্জিনিয়ারিং সবকিছু, এছাড়াও তোমার প্রি মেডিকেল যে এক্সাম ব্যাচ সেটাও, এভরিথিং সবকিছুই কিন্তু তোমার ধরো সবকিছুই চলমান আছে। সো তুমি যদি স্পেসিফিক ভাবে ভাইয়ার কথা জিজ্ঞেস করো, রাগিব নূর ভাইয়া, তাহলে ডিএমসির হল খোলা সাপেক্ষে পরপরই ভাইয়া হচ্ছে যে তোমাদের সাথে ক্লাস জয়েন করবে, এবং অলরেডি হয়ে যাওয়া ক্লাসগুলো কিন্তু তুমি হচ্ছে যে সেটাও কিন্তু ওয়েবসাইটে গুছিয়ে পাবা। সো তাহলে সানজিদা নূর তোমার কোয়েশ্চেনটা গেল। সো তাহলে চ্যাপ্টার ওয়াইজ ত্রিদীপ স্পেসিফিক কোয়েশ্চেন করেছো, ভাই চ্যাপ্টার ওয়াইজ গাইডেন্স দুটো অনেক এক্সামের ক্ষেত্রে 8টা প্রশ্নের কি একটা সেট বানাবো, নাকি 5টা প্রশ্নের একটা সেট বানাবো? সো মহাক আচ্ছা, সো মহাকর্ষের চ্যাপ্টারে 23 সালে 10টা, 22 সালে 9টা, ও 29 সালে। সো সেক্ষেত্রে করণীয় কি? আচ্ছা ভালো। সো ত্রিদীপ, সো ইন জেনারেল তুমি 8টা থেকে নিয়ে, সো মনে করো দুইটা অ্যাপ্রোচ আছে, 8টা করে নিয়ে ওখান থেকে 5টা করতে পারো, তাহলে হচ্ছে যে যেইটা, তাহলে তাহলে হচ্ছে যেটা হয় কিছু কিছু আবার মিসিং চলে যায়। সো সেক্ষেত্রে সবগুলোতেই টাচ করার জন্য, প্র্যাকটিস আরো বেশি হওয়ার জন্য, বেশি হওয়ার জন্য মানে গুড যেটা বলো, মানে গুড টু গো, সেটা হচ্ছে যে আটটা আটটা নিয়ে সেট বানানোই গুড টু গো। সো আবার ধরো যে 5টা নিয়ে বানাও, সো তার মানে সবগুলোই অ্যান্সার করা হইলো, তাহলে সেক্ষেত্রে ওইটা হচ্ছে ধরো প্র্যাকটিস আরো ভালো হলো। সো সেক্ষেত্রে একটা হচ্ছে গুড, একটা হচ্ছে বেটার। সো প্র্যাকটিস বেশি হওয়ার জন্য তো তাহলে হচ্ছে সেইভাবে চুজ করতে পারো। এবং ধরো যে যেটাতে ধরো ধরো তোমার ধরো অলরেডি স্ট্রেংথ আছে, সেখানে ধরো যে সেখানে হয়তো বা তুমি কমায় করতে, সেখানে হয়তো 8টা করে নিয়ে করতে পারো, 8টার মধ্যে যে কোনো 5টা করলা। আর যেটাতে তোমার মনে হচ্ছে না এটা আমার উইকনেসের সাবজেক্ট, তো সেখানে হচ্ছে প্র্যাকটিস বেশি করা দরকার, সেইটাতে হয়তো বা 5টা করে করতে পারো। সো তাহলে বুঝতে পারলে যে তোমার স্পেসিফিক কোয়েশ্চেনটা নিয়ে। ভাইয়া আমার কোয়েশ্চেনটা একটু উত্তর দেন। সো ফাইরুজ অনিকের কোয়েশ্চেনটা, আচ্ছা, কোয়েশ্চেনটা সহ যদি করতে একটু ভালো হতো। কোয়েশ্চেনের উত্তর দেন, এতটুকু শুধু বুঝেছি, কোয়েশ্চেনটা পাই নাই। আচ্ছা, তো হুম, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, অনেক উপরে পাইলাম ভাইয়া আমি। হ্যাঁ, আচ্ছা, চ্যাপ্টার ওয়াইজ গাইডলাইন্স ফাইরুজ অনিকার কোয়েশ্চেন খুঁজি একটু। হ্যাঁ ভাই, আমি ফাংশন অফ টাইম অনুযায়ী পড়া শেষ হয় না, আমার একদিনের পড়া 2 দিন লেগে যায়, আপডেট দেওয়া হচ্ছে না উইকে, আমার এখন কি করা উচিত? আচ্ছা ফাইরুজ অনিকা, সো দেখো, তো 2 দিন লেগে যায়। সো যদি উম, এখন যেই সময়টা আমরা ধরো যে পার করেছি, সো মানে মাঝখানের সময়টা, এই সময়টাতে অনেক কিছু হওয়াটাই স্বাভাবিক। সো এই সময়টা তো, এই সময়টার ব্যাপারটাকে একটা এক্সেপশন ধরে, সো
ইন জেনারেল তোমার যদি এখন সুস্থ স্বাভাবিকভাবে থাকার পরও যদি এই সমস্যাটা হয়, তাহলে আমরা আহ, বেশ কিছু জিনিসপত্র দেখবো। একটা হচ্ছে যে একটা কাজের ফাংশন অফ টাইম আমরা যেটা বানিয়েছি, সেই জিনিসটা তোমার ধরো যে সেই জিনিসটা আমরা আমার ঠিক আছে কিনা, সেই জিনিসটা হচ্ছে আমরা কিভাবে দেখবো। ধরো যে তোমার ধরো যে তোমার একটা ম্যাথ তোমার 3 মিনিট করতে লাগবে, তো তোমার ধরো আরো তুমি এক্সপেরিমেন্ট করে দেখেছো, কয়েকটা গড় করে দেখেছো, তোমার 5 মিনিটে এই জিনিসটা ডান হচ্ছে। So তার মানে এখানে 20টা আছে, তোমার 100 মিনিট লাগবে। সো এখন তো তোমার ফাংশন টাইম বানানোর সময় তোমার আগে একটা মাইক্রো টাস্কটা, যেই টাস্কটার ফাংশন টাইম বানাচ্ছো, সেই টাস্কটার মাইক্রো টাস্কটা তোমাকে কি করতে হবে, আগে নিজের ক্ষেত্রে এক্সপেরিমেন্ট করতে হবে। ফাংশন টাইম কিন্তু অন্যের একটা দেখে, ওইটা দেখে কপি করে বানালে হবে না। সো তোমার জন্য হয়তো বা টাইমটা আলাদা লাগবে। So তুমি হচ্ছে মাইক্রো টাস্কটা আগে হচ্ছে ধরো তোমার জন্য এক্সপেরিমেন্ট করে নিয়ে দেন মাল্টিপ্লাই করে তুমি টোটাল টাইমটা বানালা, ভালো কথা। সো এখন বানালাম তো ভালো ভাইয়া, ভালো কথা। বানানোর পরও আলটিমেটলি আমার সময় বেশি লেগে যাচ্ছে, এরকম বেশি লেগে যাচ্ছে, এরকম বেশি লেগে যাচ্ছে। এই ব্যাপারটার ক্ষেত্রে আমরা যেটা করি, দেখো যে যদি গাইডলাইন্স দুটো যখন তুমি করেছো, তখন মনে হয় দেখেছো যে এই যে 3 দিন 5 দিন হয়েই সবাই যে আপডেট দিয়ে ফেলতেছে, কিভাবে দিচ্ছে? হ্যাঁ, সো এই যে রেগুলার আপডেট দিয়ে দিয়ে ফেলতেছে। ধরো একটা একটা চ্যাপ্টার একটা এক্সাম তুমি দিলা, একটা এক্সাম দেওয়ার পর সেগুলোর উইকনেস কাটাতে তো আজীবন লেগে যাওয়ার কথা। সো আজীবন লেগে যাওয়ার কথা, কিন্তু তাদের কিন্তু দেখতেছো যে তোমরা জয়েন হওয়ার 3 দিন 5 দিনের পরেই ওরা আপডেট দিচ্ছে। এই ঘটনাটাই ঘটতেছে। সো তাহলে ওরা করতেছে কিভাবে? হ্যাঁ, সো যারা করতেছে ওরা করতেছে কিভাবে, তুমি যদি একটু লক্ষ্য করো তাহলে করতেছে এইভাবে সে, তোমাকে একটা টাইম লিমিট, যদি ডেড লাইন যার থাকবে না, সেটা আলটিমেটলি কিছুই হয় না। তোমাকে একটা আলটিমেটাম দিতে হবে, ডেডলাইন থাকতে হবে যে তোমার এটা, যে দেখো যে এই যে দেখো সবাই কাজগুলো করে ঠিক টাইমে করে করে আপডেট দিতে পারতেছে। দিতে পারার একটা কারণ হচ্ছে, দেখো যে যে 45 পেয়েছে, সে কিন্তু 45 পাওয়ার পরে যদি ইমপ্রুভ করার জন্য ও ভাবলো যে আজকের টাইমটা পাচ্ছে, এখন তো এটা তো টাইম তো লাগাইতেই থাকা যায়। তোমাকে একটা জানতে হবে কোথায় তোমার থামতে হবে। তোমার নেক্সট এক্সামটা একটা ফিক্সড টাইম রেখে দিলাম, টাইম যখন রেখে দিলাম, সো তখন আমার এক্সাম শুরু করতেই হবে। সো নিজেকে একটু শাস্তির মধ্যে না ফেললে আজীবন লাগতে থাকবে আসলে। নেক্সট এক্সামের টাইম হলো, ওখানে তোমার শুরু করতে হবে। সো এখন এর মাঝখানে হয়তো বা তুমি এটার আরো কিছু কাজ করা বাকি, গ্যাপ থেকে গেছে, গ্যাপগুলো মার্ক আউট করে তো ওটা পরে পেনাল্টি দিবা। সো কিন্তু তোমাকে ধরো যে পরেরটা শুরু করে ফেলতে হবে। সো এই মোডে ধরো যে আমরা যেমন টাইম ফিক্স করে রাখি, যেমন যারা যারা ধরো দিনে 2টা দেয় এক্সাম, তো সেক্ষেত্রে হয়তো বা সকাল 10টায় দিল একটা, সন্ধ্যা 6টায় একটা দিল। সন্ধ্যা 6টা হয়ে গেছে, ওর ধরো যে শেষ করতে পারে নাই বলে মনে হচ্ছে, বাট 6টায় যে এক্সামটা, সেটা তাকে দিতে হবে, ওটা অ্যাটেন্ড করতেই হবে। সো এই যখন ওটা অ্যাটেন্ড করলো, তখন তার একটা আফসোস হবে যে আমি যদি মাঝখানে টাইমটা আরো একটু প্রোডাক্টিভলি ইউটিলাইজ করতে পারতাম, তাহলে হয়তো 6টার পরীক্ষাটা আর একটু ভালো হতো। কিন্তু যদি ও এটা বানায় যে ঠিক আছে আমার ওটা শেষ হোক, যখন আমি মনে করবো শেষ হচ্ছে তখন দিব, তখন যে তুমি যেটা বললো ওটা হবে, একদিনেরটা 2 দিন লাগবে, 2 দিনেরটা 3 দিন লাগবে। কারণ তোমার কোনো এক্সটার্নাল, তোমার বাইন্ডিংস তুমি রাখতেছো না। তোমার যখন ফিল হবে যে তুমি হচ্ছে যে শেষ করতে পারছো, তখন করবা। তাহলে ইহ জীবনে আর যিনি কাজটা শেষই হবে না। অথচ তুমি এই যে দেখতে পারবা যে যারা এটা যে 35% ইমপ্রুভ করেছে মাত্র 7 দিনের মধ্যে। সো এইটা মানে এটাও তো অনেক। সো সব কিছু খুব পারফেক্ট ভাবে হলে তো অনেক কিছু হবে। এইটার ওসিলায় কিন্তু আমরা টাইম লাগাতে থাকি, দিন শেষে কিন্তু আলটিমেটলি কাজের কাজটাই হয় না। সো সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, প্রথম কথা হচ্ছে তোমার, এর প্রথম একটা পয়েন্ট বললাম যে ফাংশনাল টাইমটা তোমার জন্য তোমার এক্সপেরিমেন্টাল কিনা, এক্সপেরিমেন্ট করে কিনা, সেটা হচ্ছে নিশ্চিত করতে হবে। নাহলে তো আসলে তোমার জন্য এটা প্রেশার হয়ে যাবে। সো দ্বিতীয় নাম্বার ব্যাপারটা হচ্ছে, যদি এটা প্রথমটা সঠিক হয়, না, ঠিক আছে ভাই আমি তো ফাংশন টাইম যেভাবে বানানো দরকার সেভাবে বানিয়েছি, তবু হচ্ছে আমার আসলে শেষ হচ্ছে না। সো তাহলে সেক্ষেত্রে শেষটা টানতে হবে। সো টানে দরকার হলে কিছু শাস্তি ভোগ করো, বাট শেষ মানে ধরো যে মানে মানে ইয়া করে বাধ্যতামূলক ভাবে ডেডলাইনটাতে তোমার শেষ করতে হবে। পরে গ্যাপটা পূরণ করা দরকার হলে গ্যাপটা পূরণ করলা, এই ফর্মেটে আগাইতে হবে। সো এন্ড তোমার ধরো যে প্রোডাক্টিভিটির জন্য তোমরা হচ্ছে, আমরা যে দেখলাম যে মাইক্রো টার্গেট মনোবিয়োগ থিওরি বলি, যে টার্গেট গুলোকে ছোট করে নিয়ে তুমি মাইক্রো টার্গেট করে একটা গ্যাপ নিলেও একটা প্রোডাক্টিভিটি বাড়ে। যেমন ধরো যে তোমার 1 ঘন্টার ফাংশনটা ডান করলা, ডান করার পরে যদি তোমার ধরো 20 মিনিটের ফাংশনটা ডান করলা, এটা বিভিন্ন জনের ভ্যারি করে, কারো 5 মিনিটে একটা ব্রেক নিলে ভালো হয়। সো আর 1 ঘন্টার ফাংশনটা পর কারো 10 মিনিটের একটা ব্রেক নিলে ভালো হয়। সো এরকম ভাবে এরকম ভাবে কি ওই সুর থাকতে গান ছাড়া ভালো। তোমার পড়তে ইচ্ছা করছে, পড়তে ইচ্ছা করছে তখন মনে করো একদম অস্থিরতা চলে আসেনি, ওর মধ্যেই তুমি হচ্ছে একটা প্রোডাক্টিভিটি ব্রেক নিলা, হেঁটে আসলা, পানি খাইলা। এরপর তুমি আবার জয়েন করলা।
এবং হচ্ছে জার্নিতে তুমি কোথায় আছো এগুলো ট্র্যাক করতে হবে। ট্র্যাক না করলে তুমি বারবার হারিয়ে যাবে। যেমন তুমি যখন প্র্যাকটিস এক্সাম দিচ্ছ, প্র্যাকটিস এক্সাম দিলে তোমার কিন্তু প্র্যাকটিস এক্সাম ওয়ানে নাম্বার কত পাইলা, টুতে নাম্বার কত পাইলা, এটা যখন দেখলা তখন তোমার আবার ফিরে আসতে ইচ্ছা করবে। তখন তোমার একটা গেমের মতন যে তুমি দেখলে যে আচ্ছা ঠিক আছে, এর পরের ট্র্যাকটা তো আমি আরো ভালো করতে পারবো। সো অর্থাৎ তুমি যদি তোমার পারফরমেন্স ট্র্যাক করো, তাহলে তোমার হচ্ছে যে লেগে থাকার এবং ব্রেক নিলা ট্র্যাক করলা। সো এক নম্বর বললাম যে তোমার ফাংশন টাইমে বানানোর প্রসেস তোমার জন্য এক্সপেরিমেন্ট করে করেছো কিনা। দুই নম্বর যদি করে থাকো, তাহলে ইন দ্যাট কেস তোমার ধরছো যে এই ডেড লাইনটাকে হার্ডলি পুশ করা। ডেড লাইন মানে হচ্ছে শেষ, মানে পরে কাজটা শুরু করার কথা, মানে শুরু করতেই হবে। তিন নাম্বার বললাম যে তুমি কি করো, যে একটা ব্রেক নেওয়া কাজ করো এবং হচ্ছে ট্র্যাক করা কাজ করো। এই তিনটা জিনিস ফলো করলে আশা করি যে তোমার ফাংশন টাইমে আরো এফিসিয়েন্টলি কাজ করতে পারবা। এছাড়াও ফ্রেন্ডদের সাথে, ধরো হচ্ছে যে ত্রিদীপকে আমরা দেখতেছি যে তোমার ধরো সময় সময় রেগুলার আপডেট দিচ্ছে, বা তোমার গ্রুপের মধ্যে দেখতে পারবা যে বাকিরা যে কাজ করছে, ইমপ্রুভ করছে, আপডেট দিচ্ছে। সো ওদের সাথে একটু শেয়ার করলা যে আচ্ছা ঠিক আছে, আপনার এইটাতে ধরো যে আপনার কনসিস্টেন্সি আপনি কিভাবে ধরে রাখছেন বা তুমি কিভাবে ধরে রাখতেছো। তো ফ্রেন্ডদের সাথেও একটু শেয়ার করলে তাহলেও ধরো যে তুমি আরো মোটিভেটেড হবা। কারণ দিন শেষে বাকিরা করতেছে মানে তোমারও করতেই হবে। সো যখন তুমি বুঝতে পারবা যে করতেই হবে, তখন করাটা একটু ইজি হয়ে যায়। সো তো চলো আমরা হচ্ছে যে আসসালাম, আলহামদুলিল্লাহ ভাইয়া চান্স পেয়ে গেছি। আরে সেরা। সো রাকিব, আহ রাফুজ জামান রাকিব। সো তুমি হচ্ছে যে বলো তো একটু। রাফিউজ জামান রাকিব, তুমি হচ্ছে একটু আনমিউট করো দেখি। কোথায় চান্স পেয়ে গেছো, কি বিষয়ে জানাতে চাচ্ছো বলো তো। রাফিউজ জামান রাকিব। সো তোমাকে তো একই আইডি তো আমি মনে হয় এখানে দেখতে পাচ্ছি, হ্যাঁ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রাকিব, কেমন আছো? এই যে আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। বলো। ভাইয়া আমার তো গুচ্ছতে হয়েছে, রাবিতে হয়েছে, চাবিতে হুম। হয়েছে। এখন আমি আচ্ছা। গুচ্ছতে, হ্যাঁ, মানবিক থেকে। হুম 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 হুম। সেরা। আহ এখন আমি ময়মনসিংহে আর কি, কাজী নজরুলে ওখানে অ্যাডমিট হব আর কি হুম 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 ভাইয়া। হুম। আচ্ছা আচ্ছা, গ্রেট। সো ময়মনসিংহ এর ত্রিশালে, তাই না? হ্যাঁ ভাইয়া। আচ্ছা আচ্ছা। সো তাহলে তোমার গুচ্ছ তো হয়েছে, তারপর হচ্ছে চবি তো হয়েছে, আবার কোথায় রাবিতে হয়েছে? হয়েছে। রাবিতে হয়েছে। রাবিতে। আচ্ছা। সো দেন তারপর কোন ফাইনালি কোন সাবজেক্টে ভর্তি হচ্ছ? ভাইয়া পপুলেশন সায়েন্স। পপুলেশন সায়েন্সে ভর্তি হচ্ছে, গ্রেট, ভালো। সো কংগ্রেচুলেশনস। সো অনেক অনেক অভিনন্দন। এন্ড হচ্ছে যে আমরা ইনশাল্লাহ সামনেই দেখা সাক্ষাৎ করবো। আমাদের তো অগাস্টের 5 তারিখে ভাবছিলাম আমরা, তারপর তো অগাস্টের 5 তারিখে তো আমাদের পোস্ট দেওয়া ছিল চান্স জয়েন্ট গ্রুপে যে অগাস্টের 5 তারিখ ইনশাল্লাহ হ্যাঁ মিট আপ। কিন্তু অগাস্টের 5 তারিখে তো দেশই স্বাধীন হয়ে গেল। সো ভালো তো, ইনশাল্লাহ আমরা হচ্ছে যে টাইম তো রিশিডিউল করা দরকার, রিশিডিউল টাইম অনুযায়ী আমরা আচ্ছা চান্স ডান গ্রুপে একটা পোস্ট করে ফেলিও। আমরা হচ্ছে যে কি করি, সব দেখেছো মনে হয়, চান্স ডান গ্রুপ থেকে তোমাদের সবার জন্য কিন্তু আমরা একটা কাস্টমাইজ গিফট রেডি করি। সো হালকা পাতলা মনে হয় দেখেছো ছবিতে, তাই না? হ্যাঁ ভাইয়া, দেখেছি। সো চান্স ডান গ্রুপে তোমার স্টোরিটা সহ একটু ছোট করে পোস্ট করে রাখিও। আমরা গিফটটা রেডি করে রাখবো। এন্ড হচ্ছে আমরা সামনেই মিট আপের ডেট হচ্ছে অ্যানাউন্স করে ইনশাল্লাহ দেখা করবো। ভাই আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব আমি ভাষায় প্রকাশ করতে পারবো না ভাই। আমি সেকেন্ড টাইমে অ্যাডমিশন এসে যে কিভাবে ভেঙে পড়ে গেছিলাম ভাইয়া, বলে বোঝাতে পারবো না ভাইয়া। হম হম হম। তোমার এটা সেকেন্ড টাইমার ছিল, তাই না? হ্যাঁ ভাইয়া। সো সেকেন্ড টাইমার মেইন কষ্টটা তো মনে হয় ওই জায়গায় যে কোনো ফার্স্ট টাইম অনেক চেষ্টা করার পরেও না হওয়া, তাই না? জি যে ভাইয়া। রাইট। সো তুমি হচ্ছে যে এখানে এখানে যে তোমার যে ইমপ্রুভমেন্টটা হয়, তো এই জিনিসটা মনে হয় সেকেন্ড টাইম আমাদের একদম আরো ভালো। ফার্স্ট টাইমারে হয়তো বা প্রথম প্রথম একটু ফাঁকিবাজি করে বুঝতে একটু দেরি করে, সেকেন্ড টাইমারে একদম প্রথম দিনই বুঝে যায় যে আসলে এটা কোন জায়গা। সো কারণ জি ভাইয়া। ইমপ্রুভমেন্টটা যখন দেখতে পারে, তো একজন সেকেন্ড টাইমার হিসেবে তার ইমপ্রুভমেন্টটা দেখতে পারতেছে না, অনেক চেষ্টা করতেছে, এখানে চান্স হইলো না, আবার চেষ্টা করছে, আবার তাও চান্স হয় না। বাট ঠিক কোন জায়গায় এখন ধরো কারো কারো এমন হয় যে 10 মার্ক, 5 মার্ক করে করে পিছিয়ে থাকে, চান্স হয় 60-এ, ও পায় 55, চান্স হয় 65-তে, ও পায় 60। বা তোমার ধরো সব সময় 5-10 মার্কের জন্য পিছাই থাকে। কারণ কি করলেই 5-10 মার্ক ইমপ্রুভ করতে পারবে, এইটা তো কোথাও সে শিখতে পারে না। সো জি ভাইয়া। দিন শেষে অনেক পরে কিন্তু চান্স আর হচ্ছে না। সো কিন্তু সেই গল্পটা যখন একদম এখানে এসে উল্টে যাচ্ছে, তোমার গাইডলাইন্স রিটার্ন করা হয়েছিল রাকিব। জি ভাইয়া, করা ছিল। গাইডলাইন, রাইট, গাইডলাইন্স রিটার্ন তোমার লোয়েস্ট মার্ক কিরকম ছিল? আমার লোয়েস্ট ছিল হচ্ছে 59। 59, আচ্ছা। হাইয়েস্ট কিরকম ছিল? হাইস্ট আমি 75 পাইছিলাম ভাইয়া।
আচ্ছা, গ্রেট। তাহলে এখানেও আমরা 15 মার্ক ইমপ্রুভমেন্ট দেখতে পারতেছি, তাই না? সো জি ভাই। আমি এক্সাক্ট যে এক্সাম্পল দিলাম তোমার সাথেও মিলে গেল, যে 59, মানে এই দেখো যে 60-এর রেঞ্জে, তার মানে তোমার আরেকটু 59, মানে তোমার তো চান্স হচ্ছে হচ্ছে হয় না, হচ্ছে হচ্ছে হয় না, এরকম একটা অবস্থা, তাই না? সো হ্যাঁ ভাইয়া। কারণ আমরা জানি 70 আপ করলে তোমার ধরো যে বি ইউনিট থেকে আরেকটু ভালো মতন ভাবে চান্স হয়। সো কিন্তু এই যে মাঝখানে যে 10-15 গ্যাপ, এই গ্যাপটা কেমনে আগাইতে হবে, ওই জায়গাটুকু নিয়ে আমরা সাধারণত কাজ কোথাও করা হয় না। ওভারঅল পড়ে যায় কিন্তু ইমপ্রুভমেন্ট হয় না। সো সেই ইমপ্রুভমেন্টটাই তুমি আলহামদুলিল্লাহ করতে পেরেছো। তোমার টাস্ক কে ছিল? আহ, আমার টাস্কে ছিল রিজার্না ইসমাত আপু। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আপুকে জানিয়েছো? হ্যাঁ আপুকে জানাচ্ছি ভাইয়া। হ্যাঁ। সো হ্যাঁ, আপু নিশ্চয় অনেক খুশি। সো হ্যাঁ আচ্ছা, ওকে, গ্রেট। সো ঠিক আছে রাকিব, চান্স ডান পোস্ট করে ফেলিও। সো আমরা গিফট নিয়েও তোমার জন্য ওয়েট করবো। ইনশাআল্লাহ সামনে সরাসরি দেখা হবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রাকিব। আল্লাহ হাফেজ। সো থ্যাংক ইউ ভাইয়া, ভাইয়া গ্যাবলো নিয়ে আচ্ছা হ্যাঁ। সো ভাইয়া, আচ্ছা ফাইজুজানিকে বলেছো, থ্যাংক ইউ ভাইয়া। সো তার মানে তোমার কোয়েশ্চেন অ্যান্সারও তুমি পেয়ে গেছো। ওকে, গ্রেট। সো তাহলে আমরা হচ্ছে যে আমরা এখানে চ্যাট থেকে আরো কোয়েশ্চেন নিই ভাইয়া। আচ্ছা, উপর থেকে আসি। হ্যাঁ, ভাইয়া, হুম, উদয় রায় বলেছো ভাইয়া, আপনাদের জিএসটি প্লাস এগ্রিতে অ্যাডমিট ছিলাম। হ্যাঁ, কোয়েশ্চেনটা যদি বলো একটু, কোয়েশ্চেনটা কোথায় উদয়ের? কোয়েশ্চেন হচ্ছে যে ভাইয়া, এইচএসসি 23 নিয়ে কিছু বলেন ভাইয়া। সো 23 এর ধরো যে যারা সেকেন্ড টাইম নিয়ে জানতে চাচ্ছো, নাকি ধরো এগ্রিকালচারের জন্য জানতে চাচ্ছো, দুইটা দুই রকম। আর একটু মানে নেক্সট টেক্সটে একটু মেসেজটা একটু স্পেসিফাই করলে একটু ভালো হবে। সো এইচএসসি 25, ভাইয়া, বড় গ্যাপ হয়ে গেছে, রাইট? সো ডিসেম্বরের মধ্যে কিভাবে সিলেবাস কমপ্লিট করতে পারি? সো একটু গাইডেন্স দেন ভাইয়া, রাইট? সো ত্রিদীপ বলে দিয়েছে অলরেডি, রাইট? চ্যাপ্টার গাইডেন্স স্টুডেন্ট আজকের ভিডিওটা একবার দেখে নিতে পারো, অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে আশা করি, রাইট? সো ওয়াহিদ, তোমাকে যেটা বললাম প্রথমেই, তো তুমি শুরুটা করে দাও। সো প্রথমে 1 ঘন্টা আগে ক্লাসটা করে ফেলো। তাহলে তুমি, ত্রিদীপ যেমন বললো, ত্রিদীপ কিন্তু 25 ব্যাচেরই তোমারই ফ্রেন্ড, হ্যাঁ? সো তুমি ট্র্যাকে চলে আসবা। সো ট্র্যাকে চলে আসবে এবং ধরো যে সবকিছু তুমি যেভাবে টার্গেট নিচ্ছ না, একটা ধরো ডিসেম্বরের মধ্যে তুমি শেষ করবা, সো এরকম ভাবে টার্গেট কিন্তু ত্রিদীপ নিজেও আগাচ্ছে। হুম। সো এখন, তুমি চ্যাপ্টার্স গাইডলাইন, তুমি ধরো টাস্কের ভিডিওটা ডান করো, কোথায় পাবে সেটা বলে দিলাম। সেইটা তোমাকে অনেকগুলো রিয়ালাইজেশন দিবে। শুরুটা করে তুমি লাইনে যখন চলে আসবা, তখন জাস্ট শুরু কর। যখন আমরা একটা কথা বলি যে তুমি যদি 0-র সাথে 100 গুণ করো, আলটিমেটলি 0 আসে, কিন্তু যখন তুমি রাইট ট্র্যাকে চলে আসো, তখন 10 গুণ করলে 10 হয়, 20 গুণ করলে 20 হয়। সো তুমি যখন রাইট ট্র্যাকে চলে আসবা, তখন তুমি জাস্ট যত পরিশ্রম বাড়াবা, ততই তোমার হচ্ছে ইমপ্রুভমেন্ট হতে থাকবে। সো কিছুক্ষণ আগে দেখতে পারলা, কিছুক্ষণ আগে রাকিব ভাইয়া দেখতে পারলা যে ফার্স্ট টাইমে চান্স পায় নাই। সো কিন্তু 60, মানে হচ্ছে আর 10 মার্কের জন্য চান্স হচ্ছে না। সো বাট ওই জিনিসটা আটকে গেছে, তো আটকে আছে। বাট যখন আমরা রাইট ট্র্যাকে এনে দেওয়া হয়, তখন আসলে যে পরিশ্রম করলেই নাম্বার বাড়ে যাবে, ইমপ্রুভ হয়ে যাবে। সো ওইটা পরবর্তীতে ধরো যে পরিশ্রম বাড়ালেই হয়ে যাবে। সো তুমি শুরুটা করো আগে। সো তোমার শুরুটার জন্য তোমার লেভেল 1-এ যে কাজটা, সেই কাজটা যেটা বললাম, এইটাই আপাতত কাজ, হ্যাঁ? সো আর আমরা ব্যাপারটা এরকম ভাবে আগে না যে এক বর্ষতে তোমার ধরো সকল, মানে ধরো যে আমরা গল্প করে করে কি সব প্রবলেম সলভ করতে পারবো না, কিন্তু কথা বলে সব প্রবলেম সলভ করতে পারবো না। ব্যাপারটা যেভাবে কাজ করে সেটা হচ্ছে, তোমার এখন লেভেল 1 টাস্ক যেটা দেওয়া হয়েছে, সেটা তুমি করবা। করার পরে তুমি সাম রিয়ালাইজেশনের জায়গায় আসবে, তো এই যে তোমার ফ্রেন্ডই যেটা বললো। সো তখন তুমি হচ্ছে ওয়াহিদ, আর এই ওয়াহিদ থাকবে না, আরেকটা ওয়াহিদ হবে। সেই ওয়াহিদের প্রবলেমগুলো আর এই ওয়াহিদের প্রবলেমগুলোই আলাদা, কারণ ও অনেক কিছু বুঝে গেছে অলরেডি। সো এবং এগিয়েছে, ওর কনফিডেন্সও বিল্ড আপ হয়েছে, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। ওইখান থেকে আমরা তখন নেক্সট ধাপে যাব, তারপর থেকে নেক্সট ধাপে যাব। সো তার মানে, সো এই যে তুমি বললা যে ডিসেম্বরের মধ্যে শেষ করা, এগুলো নিয়ে প্রত্যেকটা নিয়ে আমাদের কাজ আছে, ফাংশন টাইম, লাইভ ড্যাশবোর্ড, এগুলো অনেক অনেক আরো কাজপত্র আছে। তুমি শুরুটা করো, লেভেল বাই লেভেল হচ্ছে আমরা আগাবো। যেহেতু হচ্ছে আমরা, দেখো, টাস্কগুলো সুন্দরভাবে অর্গানাইজ করে তোমার ফ্রেন্ডরা, তোমার সিনিয়ররা এগিয়ে যাচ্ছে, এবং প্রতিদিনই তোমার টাস্কের সাপোর্ট আছে। সো তার মানে প্যারা নেওয়ার কিছু নাই। এবং তো আমরা যদি একসাথেই আছি, তো তুমি জাস্ট হচ্ছে যে কাজটা শুরু করো, এটা হচ্ছে মেইন কথা। সো আচ্ছা, তো ভাইয়া সেকেন্ড টাইম নিয়ে একটু বলেন ভাইয়া। সেকেন্ড টাইম কি ভাইয়া এখন শুরু করব, নাকি অ্যাগ্রি প্রিপারেশন নিতে থাকবো? সো জানি না কবে এক্সাম হবে। সো হ্যাঁ, তো ভালো প্রশ্ন করেছো। হুম। সো আচ্ছা, তো তাসফিয়া মলি জিজ্ঞেস করেছো তোমার এগ্রিকালচার নিয়ে। আচ্ছা, যদি এগ্রিকালচারের জন্য বলি, এগ্রিকালচারের জন্য আমরা দুইটা ভাগে স্প্লিট করে বলি। একটা হচ্ছে তোমার ধরো যে থামো, আমি হচ্ছে যে বের করি, দেখাই দেখাই বলি তোমাদেরকে।
টাস্ক রুটিন। চলো দেখো যে যারা ধরো যে এগ্রিকালচারের জন্য দুইটা দল আছে। একটা হচ্ছে ধরো যে ভাই অনেক কিছু তো পড়ছি এখন আর কি করব, এইটা একটা দল আছো। আবার আরেকটা দল আছো যে উম, অনেক কিছুতে গ্যাপ ছিল ভাইয়া। সো তাহলে এই সময়টাকে কিভাবে বেস্ট ভাবে কাজে লাগিয়ে আমার চান্স পাওয়াটা এনশিওর করা যায়। সো একদল আছো কিন্তু চান্স পাওয়াটা তুমি জানো যে তোমার মোটামুটি হয়ে গেছে। আরেক দল আছো যে তোমার ধরো যে চান্স পাওয়ার ক্ষেত্রে তোমার গ্যাপ আছে। যদি চান্স পাওয়ার ক্ষেত্রে গ্যাপ থাকে, সো তাহলে এই গ্যাপটার জায়গায় যেই জিনিসটা তোমাকে চান্স পাওয়া থেকে বাধা দিবে, প্রথমে ওই দলটা নিয়ে কথা বলি। চান্স পাওয়া থেকে বাধা দিবে যে দলটা, সেটা যে কাজটা সেটা হচ্ছে তোমার ম্যাথের নাম্বার এবং ফিজিক্সের নাম্বার। এটা তোমার চান্স পাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে। সো এবং তুমি যদি তোমার ধরো যে দেখো ম্যাথে তোমার চ্যাপ্টার আছে টোটাল মাত্র 12টা, এবং তুমি যদি 3 ঘন্টায় তোমার টাইপ ওয়াইজ ক্লাস এবং 2 ঘন্টার প্র্যাকটিস এক্সাম দাও, মানে 5 ঘন্টার মধ্যে তোমার একটা চ্যাপ্টারে তুমি প্রিসাইসলি ডান করতে পারবা। সো টাইপ ওয়াইজ যদি প্রিসাইসলি করো, সো এমন ভাবে হচ্ছে আমাদের কোর্সের জিনিসপত্র ডিজাইন। সো তার মানে 5 ঘন্টায় একটা ডান হচ্ছে, 10 ঘন্টায় তোমার দুইটা ডান হচ্ছে। সো তুমি তার মানে 10 ঘন্টাকে তোমার তোমার ধরো একটু বেশি সময় লাগলো, 12 ঘন্টা লাগলো, 13 ঘন্টা লাগলো। তার মানে দিনে কিন্তু দুইটা চ্যাপ্টারের কাজ ডান করতে পারো। দিনে যদি দুইটা রান করতে পারো, 6 দিনে কিন্তু 12টা রান হয়ে যায়। এই জন্য তুমি মাই মেন্টরে যাই যদি 6 ডেজ ম্যাথ চ্যালেঞ্জ লিখে সার্চ করো, দেখতে পারবে তোমাদের ফ্রেন্ডদের অনেকজনের আপডেট যারা 6 দিনের মধ্যে সুন্দর মতন ম্যাথে জার্নি ডান করে ইমপ্রুভ করেছে, অনেক ভালো করেছে। সো তার মানে দাঁড়ালো যে তোমার যদি ম্যাথের এই জিনিসটা তোমার প্রধান কর্তব্য যদি তোমার চান্স পাওয়া নিয়ে তোমার শঙ্কা থাকে। 1 নম্বর গেল। 2 নম্বর হচ্ছে যে ফিজিক্সের যে জার্নিটা আছে সেটাও 7 ডেজ ফিজিক্স চ্যানেল থেকে সার্চ করলে পেয়ে যাবে। 7 × 2 = 14, যদি ফিজিক্সের 14টা চ্যাপ্টার আছে তোমাদের শর্ট সিলেবাসে। সো পার ডে দুইটা, 7 দিনে 14টা। সো তার মানে এখানে 7 দিন, এখানে 6 দিন, 7 × 6 = 13 দিন। 15 দিনের বেশি সময় তোমার হাতে অবশ্যই আছে বলে আমরা আশা করা যায়, ধরে নিতে পারি। So তার মানে চান্স পাওয়া যদি শঙ্কিত হয়, শঙ্কায় থাকো, তাহলে তুমি 7 × 6 = 13 দিনে, এই 13 দিনের কাজটা করো। এটা হচ্ছে গেল। সো যদি তুমি চান্স পাওয়া নিয়ে তুমি কনফিডেন্ট হয়ে যাও, হ্যাঁ চান্স তো ইনশাল্লাহ পাবো, চান্স পাওয়া নিয়ে প্যারা নাই, এখন হচ্ছে আমি আমার পজিশন আগায়, আমি আরো ভালোর দিকে কিভাবে যেতে পারি, তাহলে যে কাজটা করব আমরা, তাহলে দেখো যে এই টাস্ক ফরম্যাটের লাস্ট ডে, লাস্ট লাস্ট মোমেন্ট কিছু টাস্ক দেওয়া আছে, যার মধ্যে গাইডলাইন্স 0 উইথ ইএসএনসিটি, যে এক্সাম হলে তোমার যাতে করে জিনিসপত্র গুলায় না যায়, এক্সাম স্ট্র্যাটেজি নিয়ে, এক্সাম স্ট্র্যাটেজি ফলো করা, এই টাস্কটা যখন তুমি করবা তখন তোমার নাম্বারে একটা ইমপ্রুভমেন্ট তুমি দেখতে পারবা। সো এবং সাথে হচ্ছে এক্সাম স্ট্র্যাটেজি প্র্যাকটিস হয়ে যাবে। যারা প্রথমে করেছিলা, সো তারা যখন এখন করবা গাইডলাইন্স রুটনটা, তখন দেখতে পারো যে দুইটার মধ্যে অনেক বড় ডিফারেন্স। প্রথমে যেটা তোমার ধরো যে হাইয়েস্ট নাম্বারই পাইতে তুমি 60, এখন দেখতে পাবো তোমার এভারেজ নাম্বার 60। ওটা দেখে তুমি অনেক বেশি কনফিডেন্ট হয়ে যাবা। এটা প্রথম কাজ। 2 নম্বর কাজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সাজেশন রিফ্লেক্স। তোমার যে টাইপের খাতা এসেছে এখান থেকে যে সাজেশন টাইপগুলো আছে, অর্থাৎ 3 বার বা অত্যধিক আসা টাইপগুলো আছে, এগুলো থেকে মাস্ট আসা প্রশ্ন। বাট এই জিনিসগুলো যেটা আসবেই, বাট এগুলোও কিন্তু নর্মালি কেন ট্রিট করবা, এগুলো তোমার একদম রিফ্লেক্সে থাকতে হবে। 45 সেকেন্ডের মধ্যে পারো দরকার তুমি 30 সেকেন্ডস এর মধ্যে পারো, তার আগেই পারো, এরকম ভাবে ধর আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চৌকো খাড়া, ডিরেক্টলি বলতে পারো, তাই না? সো তোমার কোনো কষ্ট হয় না। সো কিন্তু অনেক কিছু বলতে কিন্তু কষ্ট হয়। সো যদি বলা হয় ডিএনএ হেলিক্স গুলোর মধ্যবর্তী দূরত্ব কত, কষ্ট হচ্ছে, মাঝখানে পারতেছো না, কিন্তু তোমার ধরো যে কোষে পাওয়ার হাউস কোনটাকে বলা হয়, মাইটোকন্ড্রিয়া, কষ্ট হয় না। তো একটা রিফ্লেক্সে আছে, একটা রিফ্লেক্সে নাই। সো যেগুলো সাজেশন টাইপ সেগুলোকে আমরা রিফ্লেক্সে নিয়ে আসবো। সো তার মানে দ্বিতীয় এই কাজটা সাজেশন রিফ্লেক্স, প্রত্যেকটা কাজ কিভাবে করবা না করবা প্রত্যেকটার জন্য কিন্তু সুন্দর মতো গোছানো রিসোর্স দেওয়া আছে। আমি ধরে ধরে বুঝিয়ে দিয়েছি যে পাশেরটা ক্লিক করলে তুমি ওই আহ, তোমার ধরো ছোট ভিডিওটার মধ্যে চলে যাবা, যেখানে দেখতে পারবে যে এই কাজটা আমরা কিভাবে করবো ইফেক্টিভলি, সেই জিনিসগুলো ডিসকাস করা হয়েছে। সো গেল। সো পাশাপাশি র্যান্ডম এক্সামের যে ব্যাপারটা, সো র্যান্ডম এক্সামের যে ব্যাপারটা, সেইটা হচ্ছে যে আমরা কি করব। সো সেইটা হচ্ছে তোমার আহ, এই টাস্কটাও তুমি হচ্ছে ধরো একসাথে সবকিছু বললে আসলে তোমার এত কিছু মাথায় ঢুকবে না। সো সামারি হচ্ছে যে তোমার যদি মনে করো চান্স পাওয়ার সংখ্যায় থাকো, তাহলে তুমি এক কাজ করো, তাহলে তুমি আগে ম্যাথ জার্নি এবং ফিজিক্স জার্নি ডান করো। আর চান্স পয়েন্টে যদি কনফিডেন্ট থাকো, তাহলে তুমি লাস্ট ডেস্কটা আজকে চলে আসো, একটা দিয়ে শুরু করো। শুরু করার প্রয়োজনে পাশেরটা দেখে নেওয়া প্রয়োজন, এটা দিয়ে পাশেরটা দেখে নেওয়া প্রয়োজনে। তুমি যদি এই দুইটা করে আসতে, তাহলে ধরো হচ্ছে আমি আরো নিচে যেতে থাকতে পারতাম। সো না মানে ধরো এগুলো না করাতে আমি আরো আরো সবগুলো এক্সপ্লেন করতে থাকে আসলে লাভ নাই। সো তুমি প্রত্যেকটাই তোমাকে আরো আরো নতুন নতুন চ্যালেঞ্জ দিবে এবং নতুন নতুন ভাবে তোমাকে গড়ে উঠাবে, যাতে করে তুমি আরো দেখো দেখো এগুলো শেষ হয়ে পরের স্টেপটা হচ্ছে টপার হওয়ার জন্য, এগুলো আরো আরো হার্ডার চ্যালেঞ্জ। সো তার মানে তোমার মানে স্কাই ইজ দ্য লিমিট বলে, ইমপ্রুভমেন্ট করে তুমি কতটুকু যেতে পারো ওগুলো তো আসলে শেষ নাই। সেনাবাহিনীকে আমরা
ধরো যে তোমার ধরো যে সারা সারা বছর মোটামুটি ট্রেন্ডে রাখে, ট্রেনিং এর মধ্যে রাখে, তো হয়তো যুদ্ধ তো সবসময় হয় না। সো বিভিন্ন জনের দক্ষতা কিন্তু তারা ইমপ্রুভ করতে থাকে। সো ইমপ্রুভ করে অনেক কিছুই করা যায়। সো তুমি তোমার বর্তমানে শুরুটা কোথা থেকে শুরু করবে সেই জায়গাটা বললাম। সো দেন তারপরে ধরো ওইটা শেষ করলে দেন নেক্সট কি করা যেতে পারে সেটা বিষয়ে আমরা সেপারেট ডিসকাস করতে পারি। সো অ্যাগ্রির জন্য তাহলে হচ্ছে যে আমরা তাসফিয়া মলি তোমার কোয়েশ্চেনের অ্যান্সারটা পেয়েছো। সো এবং হচ্ছে যে তোমার তাসফিয়া মলি তুমি অ্যান্সার পেয়েছো, এবং তোমার হচ্ছে যে তোমার নাম কি, মীরা বিলিস জালাপা। সো তুমি নিশ্চয়ই অ্যান্সার পেয়েছো। সো এখন কম্বাইন অ্যান্সারটা দিই একটু, যে তুমি জিজ্ঞেস করলা যে ভাই সেকেন্ড টাইম প্রিপারেশন নিব নাকি অ্যাগ্রির প্রিপারেশন নিব। সো সেকেন্ড টাইম প্রিপারেশন নিব নাকি অ্যাগ্রি প্রিপারেশন নিব, এই জিনিসটা, হ্যাঁ এই জিনিসটা তো আবার পরে একটা ইন্টারেস্টিং লাইন বলেছো, তবে অ্যাগ্রি কবে হবে তো সেটা তো জানি না। আচ্ছা, ভালো কথা। তো আমি একটি ইমপ্রুভমেন্ট গ্রুপে যদি একটু স্ক্রল করি, আমি যতটুকু মনে হয় যে দেখেছিলাম যে সেটার মধ্যে যে এখানে এখন সেকেন্ড টাইমারদের কিন্তু আধিপত্য দেখতে পারি। এই হচ্ছে যে এটা কার আপডেট, হ্যাঁ এস এস আহমেদ, ও কিন্তু সেকেন্ড টাইমার, এবং হচ্ছে মোস্ট প্রবাবলি 45%, হ্যাঁ 45% মতো ইমপ্রুভমেন্ট করেছে। তোমারই ফ্রেন্ড, এবং হচ্ছে যে সে সেকেন্ড টাইম প্রিপারেশন নিবে, সে 28% থেকে এখন 73%-এ বিলং করতেছে। সো দেখো যে সেকেন্ড টাইমার হিসেবে তুমি যখন চিন্তা করছো, তোমার কিন্তু একটা গ্যাপ আছে। হুম। সো তোমার আহ, তোমার কিন্তু সিরিয়াসনেস অনেক বেশি থাকতে হবে, এবং ফার্স্ট টাইমারদের থেকে তুমি যে একটু এক্সট্রা অ্যাডভান্টেজ পাও, একটা সময় পাও, সেটা কখন, এই যে এই সময়টা, যে সময়টা যাচ্ছে, তো সেই সময়টাতে তোমাকে তো অবশ্যই সেকেন্ড টাইম যদি তুমি সিলেক্ট করে ফেলো যে না আমি ভাইয়া সেকেন্ড টাইম প্রিপারেশনই নিব, তাহলে তো অবশ্যই সিরিয়াসলি শুরু করে দিতে হবে। এবং ব্যাপারটা জাস্ট নীতি কথা না, তুমি জাস্ট একটু ওই জন্য একটু ফ্রেন্ডদের সাথে কানেক্ট থাকার কথা বলতেছি আর কি। তুমি যদি যে তুমি তো আলটিমেটলি পিএম এর কোন একটা লেভেলে একজন টাস্কের বড় ভাই, সিনিয়র বড় ভাই পুরো আন্ডারে আছো, সেখানে তুমি হচ্ছে যে একটা মেসেঞ্জার গ্রুপে আছো, সেখানে তোমার অন্যান্য ফ্রেন্ডরাও আছে। সো দেখতে পারবা যে তারা কিন্তু ইমপ্রুভমেন্ট গ্রুপে একটু স্ক্রল করলে তোমাদের তোমাদের মানুষজনকে দেখতে পারবা, তারা যেহেতু তোমারই ফ্রেন্ড এবং তারা হচ্ছে যে কাজ করতেছে, এও সেকেন্ড টাইমার, হ্যাঁ পুষ্পিতাও সেকেন্ড টাইমার, সেকেন্ড টাইম ভার্সিটি 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 মেন্টরশিপে আছে। সো ও দেখো 29 নাম্বার থেকে তোমার ধরো 52 নাম্বার, এই যে এত সুন্দর ইমপ্রুভমেন্ট। ওরা যদি কাজ করতেছে, সেকেন্ড টাইমে যদি তুমি সিরিয়াসলি করে থাকো, তাহলে তোমাকে সিরিয়াসলি শুরু করে দিতে হবে। আর যদি তোমার ধরো যে অনেকে থাকে এগ্রিকালচারটাই জাস্ট দিব, তাহলে সেক্ষেত্রে তোমার ধরো যে তুমি এগ্রিকালচারের জন্য যে এইভাবে করে আমরা কিছুক্ষণ আগে কথা বললাম, সেইভাবে করে আগাইলা। সো এখন তাহলে তোমার ধরো যে যদি যদি ভাই আমি দুইটাই তো আসলে আমি এগ্রিকালচার দিব প্লাস সেকেন্ড টাইম ভার্সিটি দিব, তাহলে তুমি যেটা করতে পারো যে সেকেন্ড টাইম ভার্সিটি তুমি যেটা মানে ধরো যে সিরিয়াসলি থাকো এবং এগ্রিকালচার প্রিপারেশন অলরেডি আগানো থাকে, তাহলে তুমি সেকেন্ড টাইমের জন্য তোমার ওভারঅল পড়াশোনা শুরু শুরু করে দিতে পারো। দেন তোমার ধরো নোটিশ পাওয়ার পর তো তুমি 15 দিন সময় পাবা, তখন আবার ফুললি একদিকে ফোকাস করতে পারো। সো আবার যদি তোমার ধরো যে ধরো তুমি মেডিকেল থাকো, সো আচ্ছা অনেক মানে আলাদা আলাদা, ওই জন্য একটু হচ্ছে তোমার টার্গেট গুলো স্পেসিফাই করে যখন কথা বলো তখন একটু ইজি হয় আর কি। না হলে মানে এখানে অনেক রকম ব্যাপার আছে যে তুমি আসলে কি সেকেন্ড টাইম ভার্সিটি দিবে নাকি তোমার ধরো যে সেকেন্ড টাইম মেডিকেল দিবে। সো তুমি এগ্রিকালচার প্রিপারেশন কি, এগ্রিকালচার কি তোমার মেইন টার্গেট, নাকি সেকেন্ড টাইম ভার্সিটি দিয়ে তোমার জাবিতে মানে লাইক এগ্রিকালচার এমনি দিব আমি, জাবিতে জাবিতে সিএসসি তে ভর্তি হবো, এটাই আমার মেইন টার্গেট। এটা কিন্তু একটা দল আছে। সো তাহলে ওভারঅল আমি সেগমেন্ট করে বলার চেষ্টা করলাম। সো তুমি এগ্রিকালচার টার্গেট থাকলে কিভাবে পড়বে সেটা তো বুঝতে পারলে। সেকেন্ড টাইমের জন্য তুমি ধরো যে সেকেন্ড টাইমের জন্য ফুললি একদম ধরো হচ্ছে আমরা যেভাবে করে ফুল সুইং এ তোমার ফ্রেন্ডরা যেভাবে আগাচ্ছে সেরকম করে আগাতে থাকবে। সো এখন তোমার প্রায়োরিটি অনুযায়ী তোমাকে চুজ করতে হবে আর কি। তাহলে থ্যাংকস ইউ ভাইয়া। সো সেকেন্ড টাইম, সো ওকে। সো হুম, আচ্ছা একটু আসি উপর থেকে আগে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভাইয়া চান্স পেয়ে গেছে, অনেক খুশি বলা পাইন। আচ্ছা ওকে। হ্যাঁ 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 হ্যাঁ, ভাইয়া রাফিউল আসলাম বলেছো ভাইয়া, কমেন্টে যে প্রশ্ন করেছি, রাফিউল ইসলাম। আচ্ছা, হ্যাঁ মেজবাহুল বলছে ভাইয়া পড়তে ইচ্ছা করে না, যাতে তাদের নিয়ে কিছু বলেন। হ্যাঁ so, আচ্ছা রাফিউল ইসলাম তুমি একটু কাজ করতে পারবে যে কমেন্টটা হচ্ছে যে একটু কমেন্টটা হচ্ছে একটু ইয়ে করতে পারবে যে এখানে কমেন্টটা দিলে ভালো হতো। তুমি আচ্ছা আচ্ছা ওইখানে কমেন্ট করেছো না, আচ্ছা ঠিক আছে আমি যে গুছিয়ে দেখতেছি। এইচএস 24 নিয়ে কিছু বলেন ভাই, এইচএসসি পড়া প্লাস অ্যাডমিশনের নিয়ে আহ, প্যারায় নাই। আচ্ছা আচ্ছা। সো রাফিউল ইসলাম,
এইচএসসি 24 তোমার ধরো যেহেতু 1 মাসের মতো সময় তোমার হাতে আছে, এই 1 মাস তোমার ফ্রেন্ডটা অলরেডি অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছে। সো অ্যাডমিশন প্রিপারেশন নিবা কি নিবা না, এটা তোমার কাছে আলটিমেটলি অ্যাকচুয়ালি অপশনাল না, তোমার কাছে অপশন নাই। সো তুমি কি করলে ভালো হয় না ভালো হয় এরকম ব্যাপারটা এরকম না। অ্যাডমিশন হচ্ছে এইচএসসির মতো না। এইচএসসি তে তোমার 80% একটা মানে 80 নাম্বার পাইলা তুমি A+ পাইলা, যতজন 80 পাবে ততজন A+। অ্যাডমিশন ব্যাপারটা এরকম ভাবে কাজ করে না। অ্যাডমিশন হচ্ছে তোমাকে তোমার ফ্রেন্ডের থেকে আগে থাকতে হবে, সিম্পল কথা। সো তোমার ফ্রেন্ডরা এই 1 মাসের মধ্যে তোমার এই তোমার ধরো অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছে, সো তার মানে তোমার নেওয়া লাগবে। বুঝতে পারছো? ক্লিয়ার? অ্যাডমিশন নিবা কি নিবা না এটা তুমি ডিসাইড করার কেউ না, সিচুয়েশন বলতেছে তোমাকে নিতে হবে, তার মানে তোমার নিতে হবে। সো গেল। তারপর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, ভাই আপনার ডিউ অ্যাডমিশনের জন্য ক্লাসগুলো সো কিভাবে করবো? সো কিভাবে করবা, ওয়েবসাইটে তুমি অলরেডি অ্যাক্সেস পেয়ে গেছো। সো অ্যাক্সেস সংক্রান্ত যে কোনো তোমার যদি হেল্প লাগে তাহলে টিম পেজে নক করলে প্রতিদিন তোমার হেল্প করা হয়। সো তুমি যদি কোর্সে জয়েন জয়েন করে ফেলছো, যদি অলরেডি অ্যাক্সেস পেয়ে গেছো, ওয়েবসাইট থেকে তুমি হচ্ছে যে টাইপ ওয়াইজ ক্লাস করতে পারবে। সো এটা হচ্ছে ব্যাপার, দ্বিতীয় প্রশ্নে আনসার গেল। সো তারপরে আহ 3 নাম্বার হচ্ছে, ইফেক্টিভলি আপনার ক্লাসগুলো করলে কি ইনাফ হবে ডিউ প্লাস জিএসটি? হ্যাঁ। সো আমাদের ক্লাসগুলো করলে তোমার ওখান থেকে চান্স পাওয়া, টপ করা সবকিছুর জন্য ইনাফ হবে। কারণ আমরা হচ্ছে যে ধরো, এবং ওইগুলোর সবগুলো তোমার লাগবে না, ইভেন তোমার ধরো যে টার্গেটের উপর ভিত্তি করে তোমার যদি একদম টপ করা টার্গেট থাকে, চান্স পাওয়ার মানে একদম র্যাঙ্ক করা টার্গেট থাকে, তাহলে হয়তো বা সবগুলো টাইপ লাগবে, ক্লাসে করানো সবগুলো টাইপ। ক্লাসে আমরা প্রচুর প্রচুর জিনিস টাইপ অ্যাড করি, এবং ধরো ওটার উপরেও অন টপ অফ দ্যাট আরো অ্যাড করতে থাকি। যেমন তো সেইগুলো হতো বা, তো তোমার ক্লাস যখন পুরো পুরো করছো তুমি, তখন সবকিছুই কাভার্ড হয়ে যাবে। সো এবং তোমার টার্গেট অনুযায়ী তোমার ধরো যে আরো অনেক কমায় আনা যায়, ছোট করা যায়। সো তোমরা দেখে থাকবা মনে হয় যে 20 দিনের ঢাবি ডান, এই যে স্টোরিগুলো হয়, তখন আমরা কি করি, তখন হচ্ছে যে আরো ছোট টাইপ করে দিয়ে আসি। তোমরা মনে হয় এবছর দেখেছো তোমরা আনাস ভাইয়ের সাথে যে আমার একটা মানে ওখান থেকে একটা ডিউ সাজেশন ইয়ে করেছি। তোমার ধরো 100 কটা দিয়েছি, 176টা টাইপ দিয়েছি মাত্র। এই 176টা টাইপ থেকে তোমার ধরো যে 75% কমন এসেছে ডিরেক্টলি। সো তোমার ধরো বলা যায় যে তোমার প্রত্যেক প্রত্যেক 1 মার্কের জন্য মাত্র 2টা করে টাইপ দিচ্ছে, যে হ্যাঁ এই 2টা টাইপ দিচ্ছি, এটার মধ্যে একটা কমন পড়বে। সো এরকম ভাবে লাস্টের দিকে এরকম ভাবে ছোট ছোট করে দেওয়া হয়। বাট ধরো যে তুমি যদি ক্লাসটা পুরোটা করো তাহলে কিছুই বাদ থাকবে না, বরং লাস্টের দিকে আমরা আরো আরো ছোট করে দিব, আরো অনেক আমরা আরো শর্টকাট করে দিব আর কি। সো গেল। তাহলে 3 নাম্বার হচ্ছে যে ইফেক্টিভলি ভাই আপনার ক্লাসগুলো হ্যাঁ, ওটার অ্যান্সার তো দিলাম। অফলাইনে অফলাইনে কোথাও কি ভর্তি হতেই হবে? অ্যান্সার হচ্ছে না। ভর্তি হতেই হবে যদি অ্যান্সার হচ্ছে না, সো তোমার যদি ধরো যে ইয়া থাকে, আহ, হওয়ার ইচ্ছা থাকে হতে পারো। বাট আমাদের এখান থেকে তোমার ধরো ঢাবি টপার, আমাদের দেখতেছি ঢাবি টপার, জাবি টপার, রাবি টপার, চবি টপার, যেই জিএসটি টপার, যেই জায়গার টপারই বলো সেই জায়গার টপারে বের হচ্ছে। এবং ধরো যে তোমার যে তোমাদের ইয়া দেখতে পারবা, তোমাদের তোমাদের ভাবি তোমার ধরো যে সেও যেমন ঢাবিতে চান্স পেয়েছে। সো ও যেমন অফলাইনে কোথাও করে নাই, হ্যাঁ। সো ও ধরো হচ্ছে তোমার অফলাইনে কোথাও করে নাই। তারপর রাবি টপার তোমার রনি ভাইয়া, সো উনিও আর কোথাও কোচিং করে নাই, রাবিতে থার্ড হয়েছেন। সো জাবি টপার, এরকম ভাবে প্রত্যেকটা ইউনিভার্সিটির এক্সাম্পল আছে। বাট এইটা হচ্ছে যে তোমার যদি রেগুলেটরির জন্য তোমার যদি অফলাইন হলে তোমার জন্য সুবিধা হয়, তাহলে ইন দ্যাট কেস করতে পারো, বাধ্যতামূলক না আর কি। সো সো ভাইয়া আচ্ছা ভাইয়া, মাই কোয়েরি। সো ত্রিদীপ একটু মানে কোয়েশ্চেনটা উল্লেখ করলে ভালো হয়, কারণ কোন কোয়েশ্চেনটা নিয়ে বলতেছো ওটা তো একটু কনফিউজিং হয়ে যাবে। সো মেরাজুল হক বলছো, ভাই এইচএসসি 26 নিয়ে কিছু বলেন ভাইয়া। এইচএসসি 26 দেখো যে তোমাদের ধরো যে সেই এপ্রিল থেকে চলতেছে। সো এপ্রিল থেকে তোমরা মনে করো শুরু হচ্ছে। তো এই আর কতদিন নিজেদেরকে আরো ফ্রেশার পরিচয় দেওয়া যায়? তো এপ্রিল গেল, মে গেল, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট চলে যাচ্ছে। 5 মাস ধরে কেমনে কেউ ফ্রেশার থাকে? তাই না? মানে শুরু করবো এরকমটা, এরকম তো হইলো না আসলে। সো তার মানে তোমাদেরকে বুঝতে হবে যে তোমরা আসলে এখন মানে এখনো দেখা যাচ্ছে কলেজে ঠিক মতো ক্লাস, কলেজে তো ক্লাসই শুরু হয় নাই। বাট তোমার যে টাইমটা, এই টাইমটা যে তোমাদেরকে খুব একটা কনসিডার করা হবে, এগুলো আশা টাশা আমরা না করাটাই বেটার। তোমাদের ফুল সিলেবাস শেষ করতে হবে। তোমার সিচুয়েশন কিন্তু 24 ব্যাচ বা 25 ব্যাচের মতো না, এটা কিন্তু বুঝতে হবে। আজকে আমরা কিন্তু দেখতে পারছো যে এগ্রিকালচারের জন্য প্রিপারেশন চাচ্ছে, পরামর্শ চাচ্ছে, ওদের 6 ডেজ ম্যাথ চ্যালেঞ্জ বলতেছি। এটা এখন এই ওদের জন্য পসিবল, তোমাদের ক্ষেত্রে কিন্তু এত শর্ট টাইমের মধ্যে পারবো না। সো এই কারণ 6 দিনের মধ্যে 12টা হয়ে যাচ্ছে, তোমাদের চ্যাপ্টার তো আর এত কম থাকবে না, তোমাদের কিন্তু ফুল সিলেবাসে কভার করতে হবে। সো তার মানে যেটা বুঝতে পারতেছো যে তোমার ধরো যে এই ফুল সিলেবাসে কভার করতে হবে, এটা কিন্তু একটা ধরো যে এটার জন্য তোমার কিন্তু আমরা টাইমের ক্যালকুলেশন মনে হয় প্রথম থেকে 26 ব্যাচের জন্য বারবারই একটা জিনিস আমরা বলতেছিলাম যে তোমার এপ্রিল থেকে তোমাদের পরীক্ষা নেওয়ার চেষ্টা করা হচ্ছে, নর্মাল নর্মাল ভাবে সবকিছুকে একাডেমিক ক্যালেন্ডারকে নর্মালি আনার চেষ্টা করা হচ্ছে। মানে এপ্রিলে পরীক্ষা নেওয়ার চেষ্টা করা হচ্ছে 2026 এপ্রিল মাসে। সেই অনুযায়ী তোমাদের 24 মাস সময় থাকে। 24 মাস সময় তোমাকে 75টা চ্যাপ্টার শেষ করতে হবে, পার চ্যাপ্টার। পার মাসে তোমার 3টা করে চ্যাপ্টার শেষ করার কথা। তারপর 5টা মাস চলে গেছে, 15টা চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার কথা এইচএসসি ওরিয়েন্টেড ভাবে। সো কিন্তু তুমি যদি নিজে একটু
আমল নামা খুলে দেখো 15টা চ্যাপ্টার কিন্তু তুমি খুঁজে পাইলে তো আলহামদুলিল্লাহ। না, সো না পাওয়ার অনেকেই কিন্তু পাচ্ছে না, 15টা চ্যাপ্টার হিসাব খুঁজে পাচ্ছে না। সবার অঙ্ক মিলে আমার অঙ্ক মিলে না, এরকম একটা ব্যাপার। তো অঙ্কটা মিলাইতে হবে, কারণ দিন শেষে পরবর্তীতে না হলে তোমার ধরো যে তোমার যদি ভাবতেছো যে আচ্ছা 24 ব্যাচে তো বলতেছে সিলেবাস সিলেবাস শেষ হয়নি, তারপর তো ভালো টালো করতেছে, কিন্তু কাহিনী হচ্ছে যে ওটা তো চ্যাপ্টারই কয়েকটা। হ্যাঁ, সো মনে করো ধরো যে ম্যাথের মতো জিনিসে তোমার ধরো 6টা চ্যাপ্টার করলে ফার্স্ট পেপার শেষ। সো তোমার ফার্স্ট পেপার কততে জান বের হয়ে যাবে। সো এখন কাহিনী হলো যে, তো ওই মানে ব্যাপারটা তোমার তোমার সিচুয়েশনটি ডিফারেন্ট, ওই ব্যাপারটা একটু বোঝো, বোঝার পরে সেই সিরিয়াসনেস নিয়ে আগায় যাওয়াটা হচ্ছে দরকার। এবং এই জিনিসটা কাজটাকে সহজ করার জন্য আমাদের কিন্তু দেখতে পারো 26 পেজ, তুমি কিন্তু ওয়েবসাইটে গেলে এই সিক্রেট সাজেশন কোর্সে তোমারও অ্যাক্সেস অলরেডি আছে। সো এখানে দেখতে পারবে যে কাজটা একটু সহজ করার চেষ্টা করেছি, এইচএসসি তে কোন টাইপগুলো আসে সেগুলো তোমাকে গুছায় পাচ্ছ। এই টাইপগুলো যদি টাইপ প্লাস ক্লাসও পাচ্ছ, এবং তুমি ধরো হচ্ছে যে এখন তোমার তুমি পড়াশোনা করছো, বাট তোমাকে ধরো একটা টাইম ফ্রেম অনুযায়ী করতে হবে যে, এবং তোমাকে আলটিমেটলি গোল আনতে হবে, গোল ড্রিভেন পড়াশোনা করতে হবে, যে তোমার আউটপুটটা কি, আউটপুটটা হচ্ছে তোমার যে তোমার এই চ্যাপ্টারটা শেষ করবো মানে এই চ্যাপ্টার থেকে এই টাইপগুলো আছে, এই টাইপগুলো থেকে আসে এইচএসসি প্রশ্নগুলো তুমি সলভ করতে পারবা। সো এই জিনিসটা বুঝতে পারবা সেটা কিন্তু না। সো এই জিনিসটা নিজে করতে পারবা, সেইটা হচ্ছে আউটপুট। এই আউটপুটে তোমাকে আসতে হবে। সো প্রথম কথা হচ্ছে টাইমের ব্যাপারটা নিয়ে খুব সিরিয়াস থাকবা, যে তোমার পার মান্থে 3টা চ্যাপ্টার ডান হওয়ার কথা। সো 2 নাম্বার বলতেছি যে এই জিনিসটাই এই কঠিন চ্যালেঞ্জটা, সো তোমার তোমার জন্য কিছুটা সহজ করার জন্য প্রিসাইজ প্রিপারেশন তোমাকে অনেক হেল্প করবে। সো 3 নাম্বার একটা কথা বলে দেখি, যে তোমার ধরো যে আহ, দেখতে পারবা যে দিন বদলাচ্ছে, সবাই কিন্তু পাশাপাশি প্রি অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছে। সো প্রি অ্যাডমিশন প্রিপারেশন নেওয়া এখন কাইন্ডটা হচ্ছে যে মনে করো বিলাসিতা না বা অপশনাল না। সো সবাই যেহেতু নিচ্ছে, পাশাপাশি তোমারও টুকটাক করে আগাইতে হবে, নিতে হবে। সো সেক্ষেত্রে তুমি অলরেডি প্রি অ্যাডমিশন কোর্সে যদি আছো, সো এইটাও তোমাকে আগাইতে হবে। সো অনেক অনেক প্রেশার আসলে। হ্যাঁ, সো তাহলে সময় তোমার বাকিরা যেভাবে সিরিয়াস, 25 ব্যাচ যেভাবে সিরিয়াসলি ফিল করছে, সো বা 24 ব্যাচ যেভাবে সিরিয়াসলি ফিল করছে, তোমাদেরকে সেই সিরিয়াসলি ফিল করতে হবে। কারণ সিরিয়াসলি ফিল না করলেও কিছু যায় আসে না, কারণ দিন শেষে তোমার ধরো যে ঢাকা ইউনিভার্সিটিতে তোমার ধরো যে 1 লক্ষ স্টুডেন্ট তোমার ধরো পরীক্ষা দেয়, তার মধ্যে 2,000 মাত্র 2,000টা মাত্র সিট, মানে 98%কে নিয়ে কেউ কেয়ার করে না। হ্যাঁ, সো তোমার 98% ফ্রেন্ড কি করতেছে সেটাতে যায় আসে না। 2% স্টুডেন্ট ঠিকই পাওয়া যাবা তোমার ক্লাসে, যারা হচ্ছে এরকম সিরিয়াস। সো সেই 2%-এর মধ্যেই তোমার থাকতে হবে। ওদেরকে এক্সেপশনাল নিয়ে ভাবলে চলবে না, বরং তোমাকে নিজেই, তোমার নিজেও ওই এক্সেপশনাল জগতেই থাকতে হবে। সো সো এই কথা, ছোট একটা কথা ছিল। সো আমি ত্রিদীপ দেবনাথ কোশ্চেন শুরু করেছি চ্যাপ্টার গাইডলাইন্স ওটা 20 ঘন্টার মিশনকে ভাই 4টা চাঙ্কে ভাগ করে প্রতিটি 5 ঘন্টা চাঙ্ক ধরেছি। এখানে আপনার একটা চ্যাপ্টারে 5টা টাইপ আছে বলে ধরে নিয়েছেন। সো কোন চ্যাপ্টারে যদি 10টা টাইপ থাকে তাহলে কি সময় বাড়িয়ে ধরবো? সো রাইট, হ্যাঁ, ত্রিদীপ দেবনাথ, হ্যাঁ। তো যেটা করবে যে, হ্যাঁ, তো কোনো চ্যাপ্টারে ধরো হচ্ছে তোমার যে যে চ্যাপ্টারের টাইপের সংখ্যা বেশি, তো সেই অনুযায়ী তো বাড়িয়ে নিবে। এবং যেটা করতে পারো সেটা হচ্ছে যে কোনো কাজ করার আগে ওটার ফাংশন অফ টাইমটা, সো কোনো কাজ ধরো যে তুমি আজকে একটা কাজ করবা, হ্যাঁ, সো কালকে তোমার এইটা কাজ আছে। সো তুমি যদি কালকের দিনের কাজটার ভালো মতো ফাংশনাল টাইমটা বানায় না, সো ঠিক আছে, তুমি ধরো যে একটু ডিপারে ঢুকে প্রিসাইসলি বানিয়ে নিচ্ছ, তাই না, যে ঠিক আছে এখানে 5টা না এখানে 10টা আছে। সো আমি ওভারঅল তো একটা ধরছিলাম, বাট এখানে দেখতেছি আর একটু বেশি লাগবে। সো কালকের ফাংশনাল টাইমটা যদি তুমি যত প্রিসাইসলি গুছাই নিবা, তত কালকে দিনের প্রোডাক্টিভিটি বাড়বে। সো ইভেন ফাংশনাল টাইমের মধ্যে যদি এটাও ইনক্লুড করো, যে কালকে আমি ধরো 7 ঘন্টার ফাংশন টাইম ডান করবো, সো তার মানে এখন আমার 1 ঘন্টার, এটা হচ্ছে 1 ঘন্টার ফাংশন টাইম। সো আমার ওই কালকের ফাংশন টাইমটা তুমি মডারেটর ডিসাইড করো যে প্রত্যেক 20 ঘন্টা 20 মিনিট পরে ধরো হচ্ছে তোমার 10 মিনিট ব্রেক রাখবা। সেই ব্রেকটা ধরো যে ধরে ধরে তুমি হচ্ছে যে মানে মেনটেন করলা। আমি আর একটা ধরো হচ্ছে যে তোমার ধরো মিশনে থাকলে আর একটা কাজ করি, যে ধরো ওস্তাদের মায়ের শেষ রাতে যদি বলে যে যে লাস্টের দিকে প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যায়, তোমার ধরো তোমার আজকে সারাদিনে 7 ঘন্টার ফাংশন টাইম ডান করার মিশন আছে। সো দেখতে পারবে যে রাতে 8টা বাজে 9টা বাজে তোমার প্রোডাক্টিভিটি অনেক বেড়ে গেছে। সো ওস্তাদের মায়ের যদি শেষ রাতে যখন তুমি দেখো তো তোমার ডেডলাইন চলে আসে, তখন যদি তোমার প্রোডাক্টিভিটি বেড়ে যায়, তাহলে একদিনে মাল্টিপল ডেডলাইন রাখতে সমস্যা কোথায়? সো আমি যেটা করতাম সেটা তোমার ধরো যে তোমার এই যে আজান গুলোকে তোমার ধরো যে একটা অ্যালার্মের মতো কাজ করতাম। সো অর্থাৎ প্রত্যেকবার আজান দিবে আমাকে আমাকে আপডেট দিতে হবে, আমাকে তোমার ধরো হচ্ছে গুছাই নিতে হবে, জানতে হবে যে হচ্ছে আমি আসলে কত ঘন্টার ফাংশন টাইম ডান করলাম। সো আমার এখন কত ঘন্টার ফাংশন টাইম রান করার কথা ছিল, আর আমি এখন কতটুকুতে আছি। তো সেই অনুযায়ী আমার এখন বাকিটুকু এখন কেমনে করা যায় সেটা অনুযায়ী আমি প্ল্যান সাজাতাম। সো দুপুর বেলা যখন একটা সময় আজান দিল, তো তার মানে তখন আমাকে আবার একটা রিপোর্ট সাবমিট করতে হচ্ছে। সো ভালো কথা, বিকেলে আবার আজান দিল, সো আমাকে আবার সাবমিট করতে হচ্ছে। তাহলে দেখো ওস্তাদের মায়ের হচ্ছে কতবার আসতেছে।
সো দুপুরে একবার আসতেছে, বিকেলে একবার আসতেছে, সন্ধ্যা আরেকবার আসতেছে। সো তারপরে রাতে 8টার সময় আরেকবার আসতেছে। সো ধরো হচ্ছে তোমার যে তুই যদি আমি ধরো 8টা 9টার সময় যদি পড়তে বসো, তাহলে ধরো হচ্ছে 4বার করে ওস্তাদের মাইটটা শেষ সাথে মাইটটা দেওয়ার অপশন আসতেছে। সো তার মানে তুমি একটা ভালো কাজ করেছো, সেটা ধরো হচ্ছে যে টাইম একটা কাজে ঢোকার সময় সো ওইটার ফাংশন টাইমটা আরেকটু ধরো প্রিসাইসলি দেখে নিয়েছো। সো ঠিক আছে, একটু দেখে নিতে দেখে নেওয়াটা ভালো। সো সাথে হচ্ছে যে তোমার আপডেট সিস্টেমটা যদি মনে করো দিনের মধ্যে যদি কয়েকবার আপডেট সিস্টেমটা রাখো, তাহলে তাহলে মনে হয় যে হচ্ছে এই জিনিসটা তোমার আরো প্রোডাক্টিভিটি বাড়বে। সো তুমি টাইম নিয়ে প্রথম থেকে অনেক ভালো মতো কাজ করে যাচ্ছো। তোমার এর আগে লাইভ ড্যাশবোর্ড নিয়ে অনেক কাজগুলো দেখেছি। সো ইনশাল্লাহ অনেক ভালো করবা ত্রিদীপ। সো অলরেডি তো প্রাইভেটের পরীক্ষাগুলো তো অনেক ভালো করেছো, তুমি অলরেডি শেয়ার করেছিলে তাই না এর আগে? সো ওকে। সো জুম্মন বললো ভাইয়া, ভাইয়া আর্টসদের জন্য কিছু বলেন। কিছুক্ষণ আগে তুমি দেখতে পারলা। সো কিছু সাকিব জামান ভাইয়া আর্টস আর্টস থেকে জয়েন করেছেন, উনি চান্স পেলেন, জিএসটি চান্স পেয়েছেন, রাবিদি চান্স পেয়েছেন, সবিদি চান্স পেয়েছেন, জার্নি শেয়ার করলেন। সো যেই আর্টসের জন্য যে সার্ভিসটা আছে, প্রথমত মেন্টরশিপের যে বিষয়টা আছে এটা কোথাওই নাই। তো যেই বিষয়টার জন্য সে আসলে কৃতজ্ঞতা প্রকাশ করলো সেই বিষয়টা আসলে মেন্টরশিপ। এছাড়া তোমার আর্টসের জন্য তোমার দেখতে পারবো যে ইংলিশের জন্য তোমাদের চান্স মিস যায়। ইংলিশের জন্য তোমার পিএম অ্যাডমিশন ইংলিশে যে সিরিজটা আমাদের আছে, সো পিএম অ্যাডমিশন ইংলিশে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে তোমার ধরো যে ইংলিশে আমরা প্রত্যেকটা টাইপ ধরে ধরে, সো প্রত্যেকটা টাইপ ধরে ধরে ইংলিশ নিয়ে কাজ করা, এই জিনিসটা কিন্তু আমরা দেখি না। ইংলিশ মাত্র কয়েকটা ক্লাসের মধ্যে সাধারণত শেষ করে দিতে দেখি। কিন্তু আমরা যেটা করেছি প্রত্যেকটা টাইপের জন্য আলাদা আলাদা ভাবে। সো পিএম অ্যাডমিশন অ্যাডমিশন ইংলিশ নামো, আমি হচ্ছে যে এক কাজ করি তোমাকে ইয়াটা দেখাই, জিনিসটা দেখাই, তাহলে হচ্ছে তোমাকে আরেকটু বুঝাতে সুবিধা হবে। সো ধরো ধরো তোমার হচ্ছে পার্টস অফ স্পিচ। সো পার্টস অফ স্পিচ নিয়ে সাধারণত একটা ক্লাস থাকে, মানে টাইপ ওয়াইজ ক্লাস, নাউন নিয়ে আলাদা ক্লাস, প্রোনাউন নিয়ে আলাদা ক্লাস, নাম্বার জেন্ডার নিয়ে আলাদা ক্লাস, অ্যাডজেক্টিভ নিয়ে আলাদা ক্লাস, ভার্ব নিয়ে আলাদা ক্লাস। প্রত্যেকটা জন্য যাতে আলাদা আলাদা করে ক্লাস হওয়ার ফলে সো এবং ক্লাসের মধ্যে তোমার ধরো যে ক্লাসের মধ্যে কি আছে, এবং তুমি মজার ব্যাপার যে এখানে যে টাইপ ওয়াইজ যে সিলেবাস দেওয়া আছে, এইগুলো তুমি ধরো যে যে কোনো বই নিতে পারো, যে কোনো পরীক্ষা নিতে পারো, এগুলো টাইপের বাইরে কোনো কোনো জিনিসপত্র আসতেছে না। সো এবং এগুলো থেকে কমানো ফেলা ফেলা যেতে পারে, যখন সময় টময় কম থাকে তখন আমরা একটু কমায় টমায় দিই এটা সেটা। বাট ইন জেনারেল প্রথম থেকে যখন প্রিপারেশন নিবা তখন হচ্ছে যে আমরা বিস্তর ভাবে হচ্ছে যে আমরা টাইপ ধরে ধরে সব জিনিসপত্র ডান করবো। সো এখন ঘটনা হলো যে প্রথমত টাইপ ওয়াইজ এই জিনিসটা, দ্বিতীয়ত হচ্ছে মেন্টরশিপের ব্যাপারটা, তৃতীয় হচ্ছে তোমার ইংলিশে যে ক্লাসের ক্ষেত্রে আমরা যেটা করতেছি, তখন হচ্ছে তোমার যে তোমাদের যে যে জায়গাগুলো ভুল হয়, আমাদের ডেটা ডিফারেন্ট ভাবে আমরা কাজ করার ফলে আমাদের যে কোনো ক্লাসের মধ্যে পিএম এর, তুমি ধরো হচ্ছে যে আমার ক্লাস, অপর্ণার ক্লাস, তোমার ধরো হচ্ছে যে মেডিকেলের ফার্স্ট বলো, মেডিকেলের 12তম বলো, যা যে ভাই আপনাদের ইঞ্জিনিয়ারিং এ বলো, যাদের বলো। সো ক্লাসের মধ্যে কিছু কমন বৈশিষ্ট্য দেখা যায়। প্রত্যেকটা ক্লাসে হচ্ছে টাইপ ওয়াইজ অর্থাৎ প্রিসাইজ হয়। হ্যাঁ, সো যেভাবে দরকার সেভাবে করে। 2 নাম্বার হচ্ছে পেইন পয়েন্ট অ্যানালাইসিস। আমরা টাইম অ্যানালাইসিস করি, পেইন অ্যানালাইসিস করি। পেইন অ্যানালাইসিস মানে কি, যে এই টাইপটাতে তোমাদের কি পেইন হতে পারে, এই জিনিসটা নিয়ে আমাদের আগে রিসার্চ হয়। যেমন ধরো যে আমার ভার্সিটি ক্লাসগুলোতে তোমার দেখতে পাবো যে 45 সেকেন্ড স্টপ ওয়াচ অন করে ডান করতেছি। সো ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে দেখতে পারবো যে যারা ভাইয়ের ক্লাস নিচ্ছে তারা কি করছে, তোমার ধরো 3 মিনিট স্টপ ওয়াচ অন করে ডান করতেছে। মেডিকেল ক্ষেত্রে দেখতে পারবো যে যেই জায়গাগুলো তোমার ভুলে যাওয়ার কথা তোমার, ওই জায়গা দেখবে যে ছন্দ বানায় রাখছে, তোমার তোমার যেগুলো মনে থাকে না। সো কারণ কোন টাইপে কি কি পেইন হয় তোমাদের, সেই পেইনটা হচ্ছে যে অ্যানালিসিস করে তারপরে কাজ করা হয়। সো 3 নাম্বার থাকে, এই যে পেইনটা আছে এটাকে এবার তোমার হচ্ছে যে একটু তোমার ধরো কি করতে হবে, হিউমার দিয়ে একটু মজার করে ইন্টারেস্টিং ভাবে তোমার হচ্ছে এবার প্রেজেন্ট করতে হবে। সো তোমার তিনটা, প্রথমে টাইপ টাইপ ধরে ধরে ক্লাস, দেন তারপরে এই 3টা বৈশিষ্ট্য তুমি পিএম এর যে কোনো জনের ক্লাসে পাই যাবা। কেন পাই যাবা? কারণ পিএম এ ধরো হচ্ছে যেই জয়েন করুক না কেন তাদেরকে হচ্ছে আমরা প্রথমত এভাবে করে ট্রেন করি আগে। সো সেটা ধরো হচ্ছে একদম মেডিকেলে যে 12তম যে ডাক্তার রাফি ভাইয়া, ওনারা তো অলরেডি ডক্টর। সো ওনারাও কিন্তু ধরো হচ্ছে যে মানে সবাই ক্লাসের মধ্যে একটা ইউনিফর্ম বৈশিষ্ট্য দেখতে পারবা। সো কারণ ধরো হচ্ছে যে আহ, সে তার মতো করে ওই টপিকটা বুঝতে পারে, বাট কাহিনী হচ্ছে যে আগে আমাদের ধরো যে ক্লাসের প্রিন্সিপাল গুলো আমরা আগে আগে ট্রেন করে ডিসকাস করি। তো সেটার মধ্যে সেই জন্য সবার ক্লাসের মধ্যে একটা ইউনিফর্ম বৈশিষ্ট্য দেখতে পারবা, এই 3টা বৈশিষ্ট্য। প্রত্যেকটা ক্লাসই টাইপ ওয়াইজ, এবং প্রত্যেকটা ক্লাসে তোমার পেইন পয়েন্ট গুলো সলভ হবে, কারণ পেইন পয়েন্ট গুলো ধরে ধরেই কন্টেন্ট বানানো হয়। সো 3 নাম্বার হচ্ছে ক্লাসগুলো ইন্টারেস্টিং বানানো হয়। সো এই 3টা বৈশিষ্ট্য। সো এই 3টা বৈশিষ্ট্য গেল। তারপর তুমি এই জিনিসটা তুমি যে কোনো একটা আর্টসে বললো, আর্টসে তুমি একটা ডেমো ক্লাস করে দিতে পারবে। এবং তোমার ধরো এই বছরই কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে তোমার 37তম, তোমাদের গত বছরই তোমার আর্টসের স্টুডেন্ট। সো তো তাদের ধরো তাদের কিছু মানে কথাবার্তা দেখলেও বুঝতে পারবা যে তোমার ধরো যে কেন তোমার ক্লাসটা ডিফারেন্ট, তুমি নিজে করলে বুঝতে পারবা। সো ঢাবি 37তম আপুর কথা যে শোনা লাগবে এমন না, তুমি নিজে করলে বুঝতে পারবা। সো এছাড়া তোমার ধরো যে আর্টসের জন্য খুবই অ্যাট্রাকটিভ প্রাইসে বাংলা, ইংলিশ, জিকে, সো এবং মেন্টরশিপ, যে জিনিসটা তোমার ধরো যে কোথাওই নাই। সো সেই সবকিছু নিয়ে তোমার ধরো আর্টসের কোর্স কিন্তু ফুল কোর্স কিন্তু আছে। সো তুমি আহ, ইয়ার মাধ্যমে পেজে নক করলে সেখান থেকে এনরোল করে ফেলতে পারবা। সো
হ্যাঁ 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 হ্যাঁ। সো ত্রিদীপ দেবনাথ। সো আচ্ছা, তুমি বলছো ভাইয়া অর্গানিকের প্রায় 57 ঘন্টা টাস্ক এসেছিল ভাইয়া, আপনি তো একবারে করেছিলেন, সো এত কিছু কিছু মনে ছিল কিনা। আচ্ছা, 57 ঘন্টার যে ব্যাপারটা, ধরো হচ্ছে 57 ঘন্টার মধ্যে যে আমাদের প্রত্যেকটা ধরো যে কোয়েশ্চেন, সৃজনশীল কোয়েশ্চেন অনেকগুলো এসেছিল, হ্যাঁ। তো সবগুলো সৃজনশীল কোয়েশ্চেন আমি হচ্ছে ধরো ডান করে ফেলবো, যে প্রত্যেকটা টপিকের অনুযায়ী সবগুলো সৃজনশীল ডান করবো, এগুলো করে 57 ঘন্টা ধরো আসলো। কিন্তু মজার ব্যাপার যে তুমি কিন্তু এতটা সাধারণ টাইপ পাবা না। সো তোমার যদি দেখো যে টাইপ কিন্তু কম, যেগুলো থেকে এইচএসসি, তখন তো আমি এইচএসসির জন্য প্রিপারেশন নিচ্ছি, এইচএসসি তে তোমার ধরো অর্গানিক কেমিস্ট্রি থেকে আসা টাইপ অবশ্যই তুমি 57টা পাবো না, হায়েস্ট হয়তো 20টা পাবা। So তার মানে কি, প্রত্যেকটার তোমার রিপিটেশন আসবে। So প্রত্যেকটা জিনিস রিপিটেশন আসবে। সো কলেজগুলোতে কিন্তু কোয়েশ্চেনের একই টাইপ থেকে একই ধরনের কোয়েশ্চেনের রিপিটেশন এসেছে। সো তার মানে আহ, একটা জিনিস, আমরা এখানে যে মেকানিজমটা, সেটা মেমোরেবিলিটি, সেটা হলো যে আমরা মনে করি যে একটা জিনিস অনেকবার, মানে অনেক ভালো করে হচ্ছে যে অনেক ভালো করে আমি একবার মনে রাখবো, তাহলে আমার মনে হয় জেনে রাখবো, তাহলে মনে হয় মনে রাখাটা ইজিয়ার হবে। সো দেখো, তোমাকে সিম্পল একটা কোশ্চেন করি। একটা মানুষের সাথে তুমি একদিন 2 ঘন্টা সময় কাটাইছো, 2 ঘন্টা সময় কাটিয়েছো। সো সেই, ধরো যে 1 বছর আগে 2 ঘন্টা সময় কাটিয়েছো, আহ, আর ভার্সেস 2 ঘন্টা মানে হচ্ছে তোমার 120 মিনিট। সো এইটা হচ্ছে তুমি প্রত্যেক মাসে একটা মানুষের সাথে 10 মিনিট করে সময় কাটিয়েছো, প্রত্যেক মাসে 10 মিনিট করে কাটিয়েছো। এখন বলো তো ত্রিদীপ, তোমার কার কথা বেশি মনে থাকবে? একজনের সাথে 1 বছর আগে 2 ঘন্টা সময় কাটিয়েছো, 120 মিনিট একবারে, ভালো কথা। আরেকজনের সাথে প্রত্যেক মাসে 10 মিনিট করে সময় কাটিয়েছো। সো তার মানে বুঝতেই পারছো যে তোমার দ্বিতীয় জনের কথা বেশি মনে থাকবে। সো মানে ইন টার্মস অফ মেমোরেবিলিটি, ফ্রিকোয়েন্সি ম্যাটার্স আ লট। সো ফ্রিকোয়েন্সি কিন্তু সো ফ্রিকোয়েন্সি কিন্তু অনেক ম্যাটার করে। সো 10 মিনিটে হয়তো বা তুমি 120 মিনিটের মতন জেনে ফেলতে পারো নাই, কিন্তু তোমার কিন্তু কি হয়েছে, এই মনে করো ফ্রিকোয়েন্সি অনেক ম্যাটার করে। সো যেহেতু একই টাইপ, ওই টাইপেরই ধরো হচ্ছে তোমার বারবার রিপিটেশন হয়েছে, ওই 57 ঘন্টার মধ্যে রিপিটেশন হয়েছে, রিপিটেশন হওয়ার ফলে ওগুলো ধরো হচ্ছে যে মেমোরেবিলিটি আরো আরো বেড়েছে। এটা হচ্ছে একটা মেমোরেবিলিটি যে কারণে বেড়েছে। দ্বিতীয় হচ্ছে, তুমি একটু আমার জৈব যৌগের যদি ক্লাস করলে বুঝতে পারবে যে আমরা মেমোরি ট্রি আকারে, ধরো যে যে দেখবে ক্লাসের মধ্যে পড়েছি মেমোরি ট্রি। সো পুরো ইনফরমেশন গুলো, আবজাব আবজাব ইনফরমেশন গুলো দিন শেষে তোমার আমাদের তোমার ধরো যে সাইকোলজিতে যদি মেমোরিবিলিটি নিয়ে একটু হালকা পাতলা পড়াশোনা করো, তখন দেখবে যে প্রত্যেকটা ইনফরমেশন আমাদের কিছু একটা কি কি থাকে, ওই কি এর মাধ্যমে মনে রাখার চেষ্টা করা হয়। এটাকে তালা চাবির মতন, যে এইটা দিয়ে এটা মনে রাখা, এটা দিয়ে এটা মনে রাখা, লিঙ্ক আপ করে করে করে। সো আলটিমেটলি দিন শেষে তোমার একটা, তোমার কি করার চেষ্টা করে, তোমার মেমোরিতে একটা ট্রি বা গ্রাফ আঁকার চেষ্টা করে মেমোরি। তো সেইটা যদি আমরা নিজেরা ভিজুয়ালাইজ ভাবে আঁকি না, ওই জন্য দেখা যাচ্ছে যে মাথায় মাথায় আঁকাটা কষ্টকর হয়ে যায়। সো এই জিনিসটা আমরা করেছি মাত্র 17টা ছকের মাধ্যমে, মাত্র 17টা ছকের মাধ্যমে। যুব যুগে এইচএসসি থেকে অ্যাডমিশনে ভার্সিটি অ্যাডমিশনে, মেডিকেল অ্যাডমিশনে, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে, যে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট, সবকিছু মাত্র 17টা ছকের মাধ্যমে কিন্তু আমরা নিয়ে চলে এসেছি। সেটা তুমি যোগাযোগ যুগে আমার ক্লাস যখন করবে, so এবং দেখবে যে ক্লাস করার পর দেখবে প্রত্যেক ক্লাসের পরে দেখবে যে পোলাপান হচ্ছে ওটা মুখের মধ্যে নিয়ে বলতে পারছে 17টা ছক। দুম করে দেখবে যে 12 মিনিটের মধ্যে, 10 মিনিটের মধ্যে পোলাপান পড়া দিছে, এরকম ভিডিও, বড় ভাইয়ের ভিতরে এরকম ভিডিও দেখবে, অবাক করা ভিডিও। এই ব্যাপারটা স্কেলেটনটা। সো কোনো কিছুর জন্য আমাদের ধরো যে র্যান্ডম অনেক কিছু আমাদের মনে থাকে না, আমাদের একটা স্কেলেটন মাথায় রাখতে হবে। সো জৈব যৌগের জন্য আমাদের ধরো যে অ্যালকিন বললাম, অ্যালকিনের মধ্যে আমার মাথায় কোনো স্কেলেটন নাই, কিওয়ার্ড নাই, যে কিওয়ার্ড দিয়ে আমি জিনিসগুলো মনে রাখবো। সো কিওয়ার্ড ছাড়া র্যান্ডমলি ফাঁকা মাথায় অনেক কিছু মনে রাখা কষ্টকর। বাট আমরা স্কেলেটনটা মুখস্থ যখন করে ফেলবো, মনে রাখবো, বুঝে ফেলবো, মনে রাখবো একটা স্কেলেটন, মাত্র 1 মিনিটও লাগে না। দেখবা যে ছকগুলো যেভাবে জাদু ছক যোগ যোগ শিখেছে, যখন তুমি পড়বা তখন দেখতে পারবা যে ওই স্কেলেটনটা তোমার সব ইনফরমেশনকে মনে রাখতে অনেক বেশি হেল্প করতেছে। সো ত্রিদীপ দেবনাথ, মনে হয় প্রশ্নের উত্তর পেয়েছো। দুইটা বললাম, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর একটা হচ্ছে তোমার যে মেমোরি ট্রি। এই দুটো টেকনিকের কারণে জৈব যৌগ করতে ওই হেল্প গুলো হয়েছে। সো হ্যাঁ হ্যাঁ। সো হুম, হ্যাঁ। সো রাফিউল ইসলাম, তোমার প্রশ্নের অ্যান্সার দিয়েছি অলরেডি। সো মনে হয় তুমি প্রশ্নের অ্যান্সার পেয়েছো। আচ্ছা, ত্রিদীপ দেবনাথ। সো জি ভাইয়া। সো ত্রিদীপ দেবনাথ আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। রাফিউল ইসলাম, তুমি কি ছিলে যখন প্রশ্নের অ্যান্সার, তোমার প্রশ্নের অ্যান্সার গুলো দিয়েছিলাম? কিছু কাজের, আচ্ছা। সো ভাই আমি একটু, হ্যালো। হ্যাঁ, রাফিউল তোমার প্রশ্নের অ্যান্সার গুলো দিয়েছি, কিছুক্ষণ আগে দিয়েছি যদি। আচ্ছা ওটা
আমি শুনে নেবো ভাই, আমার কিছু প্রশ্ন আছে, একটু করব। আচ্ছা, একটু টেক্সট করে ফেলো, আমরা টেক্সট থেকে আরো প্রশ্ন নিচ্ছি, তোমারগুলো নিচ্ছি। ওকে, আচ্ছা ভাইয়া, আমি একটু এইচএসসি টেক্সট 24 তো টেক্সট। আজকে আমি আপনার ম্যাট্রিক্স নির্ণায়ক। আচ্ছা, বলো হ্যালো রাফেল, বলো, বলো। ভাইয়া, আমি আজকে আপনার আমি ডিউ প্লাস ভার্সিটি অ্যাডমিশন করতে আছি আপনার। তো আমি ওকে। আজকে ম্যাট্রিক্স নির্ণায়কের ক্লাসটা করলাম আপনার 4টা, আর টাইপের খাতা অনুযায়ী 5টা পাঠ করছি। হুম তো হুম হুম। করার পরে ভাই আমার যেই প্রশ্ন ব্যাংকে গেলাম, যাওয়ার পরে দেখতেছি ওই ম্যাথ গুলো আমি পারতেছি আগে থেকে, কিন্তু আমার টাইম লাগতেছে 2 থেকে 3 মিনিট করে। করছো মানে ক্লাস করছো কিভাবে করছো বলো তো? ক্লাস, হ্যাঁ, আমাদের ক্লাস। প্রথমে আপনার অন্তু আপুর ওই কি প্রথম পাঠটা করছি, করার পর ওটা সকালে করার পরে সন্ধ্যায় আপনার ওই কমেন্টে করছো মানে কি প্রশ্ন বলো দেখি? করার পরে। ক্লাসের মধ্যে আমাদের অন্যান্য ক্লাস আর আমাদের ক্লাসের মধ্যে একটু ডিফারেন্স আছে। আমাদের ক্লাসগুলো করার মানে হচ্ছে তোমাকে স্টপ ওয়াচ নিয়ে বসতে হবে। ক্লাসের মধ্যে দেখছো না যে আমি স্টপ ওয়াচ অন করতেছি? জি জি জি, লাস্টে পাঠে। সো না না, লাস্টের পাতায়, বাট আমি যখন করতেছি, আমি যখন করতেছি তখন তো টাইম ধরে করতেছি না। আমি তো ধরো আনলিমিটেড টাইম নিয়ে করতেছি, কি বলো দেখি? সো আমাদের ক্লাসের মধ্যে যে বৈশিষ্ট্য হচ্ছে, তোমার ধরো যে আমি তোমাকে ক্লাস করার একটু ডিফারেন্স দেখাই। সো হ্যাঁ, এটা জি বুঝলে তোমার ধরো হচ্ছে যে তোমার জন্য বাকি এটা ইজি হয়ে যাবে। আহ, উম, ধরো আমি যে কোনো একটা ক্লাসে যাই, যে তোমাকে বোঝাচ্ছে। ধরো এটা হচ্ছে তোমার আমাদের জরুরি সংখ্যার একটা ক্লাস। এই ক্লাসের মধ্যে এখন আমি দেখার চেষ্টা করি যে ক্লাসটা আমরা আসলে বেসিক্যালি কিভাবে করব। সো ক্লাসের মধ্যে দেখতে পাচ্ছ যে প্রথমত একটা স্টপ ওয়াচ চলতেছে। স্টপ ওয়াচ চলতেছে মানে এখানে আমরা 45 সেকেন্ড টাইম নিয়েই করব। 45 সেকেন্ড টাইমের মধ্যেই করব। অর্থাৎ ক্লাস শেষ হয়ে টাইমের মধ্যে কতটুকুর মধ্যে হচ্ছে এইভাবে ট্রাই করব না, যে ক্লাসটা শেষ করে ফেললাম তারপরে যে দেখতেছি আমার কতক্ষণ সময় লাগছে না। ক্লাসের মধ্যে এখানে প্রচুর প্র্যাকটিস আছে। সো এই প্র্যাকটিস গুলোই আমরা স্টপ ওয়াচ অন করে করব। এখন ধরো যে আমি যখন করতেছি তুমি তোমার মতন করে স্টপ ওয়াচ অন করে করবো। সো আমি একটু যদি দেখাই যে কোনো একটা অঙ্ক, আচ্ছা এখানে ধরো যে আমরা অনেক বেসিক থেকে তো শুরু করতেছি। সো যাচ্ছে যাচ্ছে অনেক কিছু বুঝাচ্ছি। সো হয়তোবা সব কারো কারো বুঝা লাগে এত কিছু বেসিক, কারো কারো লাগে না। তো যাদের বেসিক ক্লিয়ার নাই তারা হচ্ছে ধরো যে দেখে নিলা, যাদের মনে হচ্ছে যে আমার বুঝা লাগবে না তো আমি পারবো, তো তারা হচ্ছে ধরো যে অঙ্ক চলে আসলাম। সো দেখতে পারবা যে আমরা কি করতেছি। সো এখানে স্টপ ওয়াচ চলবে। তো এই দেখো স্টপ ওয়াচ চলতেছে। সো লক্ষ্য করতে হয়তো বা যে স্টপ ওয়াচ চলতেছে, সময় কত একটু সরো টাকা হবে। সো এখন স্টপ ওয়াচ চলতেছে, চলা অবস্থায় হচ্ছে আমরা একটা ট্রাই করবো। সো এটা তো ধরো আমি করতেছি, তুমি কিন্তু বসে বসে থেকে দেখবা না। সো আমাদের ক্লাসের স্টাইল হচ্ছে, ক্লাসের মধ্যে বৈশিষ্ট্য হচ্ছে, তুমি একটু প্রথমে যদি দেখাই, প্রথমেই হচ্ছে তোমার যে এখানে দেখতে পাচ্ছ যে একটা বিষয় হচ্ছে যে এখানে স্টপ ওয়াচ আছে, অর্থাৎ প্রত্যেকটা ম্যাথ, এই যে একটা টাইপ নেই, এটা কিন্তু প্রত্যেকটা মাত্র একটা টাইপ নিয়ে এত কথাবার্তা, একটা টাইপ নিয়ে এখানে প্রচুর প্র্যাকটিস আছে। প্রত্যেকটা প্র্যাকটিসই হচ্ছে তুমি হচ্ছে স্টপ ওয়াচ অন করেই করবা। সো এটা হচ্ছে প্রথম কথা। সো দ্বিতীয় বিষয়টা দেখো যে এখানে কিন্তু একটা কি জানি দেখা যাচ্ছে, একটা ভুল, এত পার্সেন্ট দাগাইছে, এত পার্সেন্ট ভুল করছে, এটা সেটা। অর্থাৎ ক্লাসের মধ্যে যেই জিনিসপত্রগুলো একটা টাইপের মধ্যে যেই জায়গায় তোমরা ভুল করো, সেই জায়গাগুলো নিয়ে আমরা স্পেসিফিক ভাবে ফোকাস করতেছি ক্লাসের মধ্যে। সো এই ডেটাগুলো আমরা তোমাদের পরীক্ষা নিয়ে তোমাদের তোমাদের থেকে আমরা কিন্তু এই জিনিসগুলো বের করি যে হচ্ছে স্টুডেন্টরা এই জায়গাগুলোতে ভুল করে। সো ওই জায়গাগুলো নিয়ে আমরা কিন্তু ডিসকাস করছি, যার ফলে তোমার ওই টাইপে কোথায় ভুল করতে হয়, শুধু কনসেপ্ট শেখাটা ইনাফ না, কোথায় ভুল হইতে পারে সেই জিনিসগুলো শিখতে হয়। সো তার মানে একটা ক্লাস থেকে নেওয়ার কি কি জিনিস আছে? প্রথমত টাইপটা বুঝা। সো বুঝা জিনিস, প্রথম টাইপটা বুঝা। দ্বিতীয়ত হচ্ছে টাইপের প্রত্যেকটা প্র্যাকটিস তোমার হচ্ছে স্টপ ধরে তুমি করবা। আমি করতেছি, তুমি জাস্ট দেখে যাচ্ছ এমন না, তোমারও স্টপ ধরে করবা তুমি। সো 3 নাম্বার হচ্ছে যে 3 নাম্বার, 1 নাম্বার হচ্ছে বললাম যে আমার বোঝা, 2 নাম্বার হচ্ছে স্টপ ধরে করা, 3 নাম্বার হচ্ছে ভুলের জায়গাগুলো শিখে নেওয়া। এই তিনটা জিনিস হচ্ছে একটা টাইপ থেকে আমরা করব। সো এখন, দেখতে পারবো যে এখন শুরুটা কোথায় করা হয়েছে। সো তুমি ধরো হচ্ছে যে এই জটিল সংখ্যার এই টাইপটা তেমন কিছুই বোঝো না, তেমন কিছুই যদি না বোঝো তাও চলবে। দেখো শুরু করা হয়েছে একদম একাডেমিক ক্লাসের মতো করে, একদম ধরো যে তোমার ধরো যে এ পয়েন্ট বি পয়েন্ট এটা সেটা এরকম করে সাধারণত তোমার অ্যাডমিশন ক্লাস শুরু হয় না, অ্যাডমিশন ক্লাস আরেকটু পরে যায় শুরু হয়। সো যার মনে হচ্ছে এগুলো আমার ধরো যে এগুলো আমার কাছে রিডান্ডেন্ট লাগতেছে, সে তো চাইলে স্কিপ করতে পারে, বাট যার বেসিকটা সহ করা দরকার সে কিন্তু বেসিকটা সহ করে ফেলতে পারছে। সো তার মানে বোঝা তো একটা বিষয়, বাট বোঝাটা ডান না, বোঝা স্কিলটাই ডান না। তো একটা ক্লাস একটা টাইপ থেকে আমার নেওয়ার স্কিল নেওয়ার বিষয়, আমি টাইপটা বুঝছি, ইনাফ না।
বুঝছি তারপরে যে আমি প্র্যাকটিস করতে গেছি না, বুঝার পরে না। সো বুঝা একটা স্কিল, কংগ্রেচুলেশন যে তুমি বুঝতে পেরেছো। 2 নাম্বার হচ্ছে যে ওখানে থাকা প্রত্যেকটা প্র্যাকটিস আমি 45 সেকেন্ড স্টপ ওয়াচ ধরেই হচ্ছে আমি ক্লাসের মধ্যেই প্র্যাকটিস করব। সো ক্লাসের মধ্যে আমিও করতেছি তাড়াতাড়ি করে প্র্যাকটিস, তুমিও 45 সেকেন্ড মধ্যে আমার সাথে ধরে প্র্যাকটিস যখন করবা, তখন বাই দ্যাট টাইম তোমার ক্লাস শেষ হচ্ছে, ওই টাইপটা আধা ঘন্টা ধরে ধরে একটা টাইপের পিছনে আমরা টাইম দিচ্ছি, ওই টাইপের পিছনে তুমি অলরেডি মাস্টার হয়ে গেছে। মাস্টার হওয়া মানে কি, এই টাইপ কিন্তু ঢাবি তুমি একটু স্ক্রল করে দেখতে পারবা যে এখানে তোমার ঢাবিতে জাবিতে রাবিতে চবিতে গুচ্ছতে গুচ্ছ কৃষিতে তোমার ইঞ্জিনিয়ারিং এ সব জায়গায় এইচএসসি বোর্ডে এই সব জায়গার জন্য এই টাইপটা ইম্পর্টেন্ট। তো সব জায়গায় তোমার এই টাইপটা আসতেছে। তো তুমি আধা ঘন্টার মধ্যে অলরেডি এই টাইপটার মাস্টার হয়ে গেলা। 3 নাম্বার হচ্ছে তোমার ঠেকে ঠেকে তো তোমার ধরো যে ঠেকে ঠেকে তো অনেক কিছু শিখবা যে তোমার এই জায়গা ভুল হইতে পারে। বাট তুমি তো ধরো যে তুমি যে ভুলগুলো, তো অনেক সময় হয় যে একটা টাইপ তুমি এইবার ভুল করেছো এই কারণে, অন্যবার ভুল করেছো অন্য এক কারণে। সো এই যে তুমি যেগুলো ধরো, তুমি ধরো হচ্ছে যে একবার একভাবে ভুল করলা, এটা আর কি কি ভাবে ভুল করা যায়, একটা অঙ্ক কি কি নিয়মে করা যায় এটা আমরা শিখি। কি কি নিয়মে ভুল করা যায় এগুলো কিন্তু আমরা শিখি না, এটাও কিন্তু শেখার বিষয়। কারণ আমাদের লাইফে কিন্তু এটা হয়, আমরা একবার একটা একটা টাইপ এই কারণে ভুল করি, আরেকবার টাইপ ওই কারণে ভুল করি। তো কি কিভাবে ভুল করা যায়, এই বিষয়গুলো কিন্তু এগুলো শেখার বিষয় আছে। যে যে জায়গাগুলো এরকম স্পিড ব্রেকারের ব্যাপার আছে, সেগুলো কিন্তু আমরা ধরে ধরে ওই জায়গায় ওই বিষয়গুলো সতর্ক করছি। তো একটা ক্লাস থেকে যদি তোমার এই 3টা টেক ওয়ে নেওয়া হয়, তাহলে ওই টাইপটা হচ্ছে ডান হয়েছে। তো তার মানে আমরা ডান করার সময় তাহলে হচ্ছে আমরা এই 3টা জিনিস নেবো। তো রাফিল আগে একটু পড়া দিয়ে ফেলো যে একটা টাইপের ক্লাস করছি, একটা টাইপের ক্লাস করার সময় আমরা কি কি করব বলো রাফিল। ক্লাসটা করার সময় আমরা যে টাইপ গুলা আপনি করাবেন ওই টাইপ গুলাতে আমার বিগত সালের ভাইয়াপুরা যে কিভাবে ভুল ক্লাস, হয়েছে সেই হ্যাঁ, বলো 1 2 3 করে বলো। 1 নম্বরে কি করব? এক নম্বরে আপনি যে টাইপ গুলো করাবেন সেই টাইপ গুলো ফলো করতে হবে। ওইগুলা খাতায় লিখতে হবে, লিখার পরে আমার নিজে এক্সাম দিতে হবে 30 থেকে 45 সেকেন্ডের ভিতরে। আচ্ছা, তারপরে আহ, কয়েকভাবে ভুল হতে পারে সে হ্যাঁ হ্যাঁ, ওরা ক্লাসের মধ্যেই কিন্তু এগুলো বলতেছি, মানে ক্লাস শেষে না। সো ক্লাসে তুমি কনসেপ্টটা বুঝবা, 1 নাম্বার কাজ হচ্ছে বুঝবো, 2 নাম্বার কাজ হচ্ছে 45 সেকেন্ডে করব, এবং ক্লাস ঠিক। শেষে না, ক্লাসের মধ্যে। বুঝতে ও পারছো? আচ্ছা। ক্লাসের মধ্যে 45 সেকেন্ডে করব। মানে না হলে তোমার এখানে বসে বসে স্যার, মানে ধরো হচ্ছে কাইন্ডা হচ্ছে যে দেখতে থাকে, মানে ধরো একজন তুমি দেখতেছো একজন সাঁতার কাটতেছে, ধুমায় সাঁতার কাটতেছে, এগুলো দেখে তোমার কি লাভ? একজন সাঁতার কাটতেছে এটা দেখে কি কেউ সাঁতার কাটতে শিখে বলো? না না না। তো সাঁতার কাটতে গেলে তুমি যদি সাঁতার কাটার একটা ট্রেনিং সেন্টারে আসো, তোমাকে কি করতে হবে? তোমার কোচ সাঁতার কাটতেছে তখন তোমাকে কি করতে হবে? তোমাকে সাঁতার কাটতে হবে, তাই না? ও ও। তো আমি সাঁতার কাটছি তোমাকে দেখাচ্ছি ভাইয়া, কিভাবে। সো আমি যখন যখন করব তখন তোমাকে করতে হবে, এবং তোমাকে ও মাত্র মাত্র দেখাইলাম। সো মাত্রই দেখাইলাম ধরো যে এটা মাত্র ধরো যে মানে একটা টাইপের উপরে, একটা হুম, টাইপের উপর আমরা আধা ঘন্টা ধরে প্র্যাকটিস করতেই আসি। এই টাইপের আর কিছু থাকে বাকি? যদি তুমি আধা ঘন্টা ধরে একটা একটা করে টাইপের প্র্যাকটিস করতে থাকো আমার সাথে, এর মনে করো হচ্ছে যে এর আর কিছু অবশিষ্টই থাকে না। সো কিন্তু তুমি আধা ঘন্টা ধরে যদি আমার সাথে দেখতে থাকো, তাহলে কিন্তু প্যারা, তোমার আধা ঘন্টা টাইমটা আসলে নষ্টই হলো। কারণ আমাকে আমি করতেছি, তুমি দেখে তোমার কি লাভ? তো তোমার লাভ হবে, তুমি যখন আমার সাথে করবা, তুমি প্রথম প্রথম তুমি স্ট্রাগল করবা, পারবা না, একটু কম সময় বেশি সময় লাগবে, কিন্তু এটা হয়তো বা 3 মিনিটের সময় লাগবে, প্রথমটার সময় লাগবে। আমরা তো একটা করি নাই। তো তুমি একটু একটু দেখো, এই যে একটা আবার করলাম, তো একটু পরে দেখবা যে এই আরেকটা করতেছি। সো এই দেখো এটা করলাম, এটা করলাম, তুমি কয়টাতে পারবা না। সো কয়টাতে পারবা না, এই যে আবার আবার করতেছি, আবার করতেছি। সো করতেই তো আছে, করতেই তো আছি। সো তার মানে দেখো যে তোমার ধরো যে একটার পর একটা করতেছে, আবার করলাম, আবার করলাম। টাইপ তো ধরো একটাই, একটা টাইপের উপর এতগুলো প্র্যাকটিস করলাম, প্রত্যেকটাতে তুমি ধরো আমার সাথে প্র্যাকটিস করতেছো। সো কয়টাতে পারবা না। সো তার মানে কিন্তু তুমি যদি দেখতে থাকো তাহলে কিন্তু হবে না। সো প্রথম হচ্ছে যে কনসেপ্টটা বুঝবো, ভালো কথা, এটা একটা স্কিল। 2 নম্বর হচ্ছে ভাইয়ার সাথে সাথে করব, স্টপ ওয়াচ অন করে করব, স্টপ ওয়াচ অন করে 45 সেকেন্ডে ভাইয়ের সাথে সাথে প্রত্যেকটা প্র্যাকটিস করব, ক্লাসের মধ্যে, ক্লাস শেষে না। সো ক্লাসের মধ্যে, ক্লাস শেষে না। সো 3 নাম্বার হচ্ছে যেই যেই জায়গাগুলো একটু মানে মানে ক্রিটিক্যাল বিষয় আছে, যেগুলো ভুল হতে পারে, ওইগুলো হচ্ছে ভাইয়া হচ্ছে যে আলাদাভাবে ধরা দিচ্ছে, এগুলো নোট ডাউন করে রাখবো, ওই জিনিসগুলো ক্লিয়ার আউট করবো। সো 2 নাম্বারটা হচ্ছে তোমার গ্যাপ ছিল, 2 নাম্বারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সবাই 1 নাম্বারে এসে আটকে থাকে যে বুঝে, শুধু বুঝে কোনো কাজ নাই। সো আর করবা তুমি ক্লাস শেষে না। সো ক্লাস শেষে তো তোমার প্র্যাকটিস করার জন্য করো, বাট ক্লাসের মধ্যেই তোমার ওই জিনিসটা করতে হবে, নাহলে আলটিমেটলি টাইমটা কিন্তু নষ্টই। সো একটু ভাইয়া পড়া দিয়ে একটা ফেলো, প্রশ্ন। একটু পড়া দিয়ে ফেলো রাফিল, কি বুঝলা? 3টা কাজ কি কি বলো ক্লাসের মধ্যে।
আপনি যখন আপনার সাথে আমি ক্লাসটা করব ওইটা আগে আমি বুঝবো, বোঝার পাশাপাশি যখন আপনি এই ক্লাসের মধ্যে এক্সাম নেবেন ওই এক্সামটা আমার নিজে করতে হবে, এবং আপনি আচ্ছা, যে ম্যাথটা আরেকটু করবেন। আরেকটু কারেকশন করে দিই, শুধু এক্সাম না, আমার করা প্রত্যেকটা ম্যাথে তুমি সাথে সাথে করবা। সো হ্যাঁ, হ্যাঁ। আমি ধরো যে হয়তো বা কোনো একটাতে ধরো যে মনে করো এটা বলতে ভুলে গেছি, তুমি নিজে ট্রাই করো। হ্যাঁ, সো তো ওটা বাই ডিফল্ট নিয়ম আর কি, যে তুমি হচ্ছে আমি একটা ম্যাথ করতেছি, কারণ আমরা তো আগে বুঝিনি কনসেপ্টটা। সো তুমি একটু লক্ষ্য করে দেখতে পারো যে প্রথমে আগে অনেকক্ষণ ধরে আমরা বুঝতেছি, যে একদম বাচ্চার লেভেলে বুঝতেছি, যে ধরো হচ্ছে তুমি ইন্টারমিডিয়েট তেমন একটা পড়াশোনা করে আসেন ওরকম ভাবে বুঝতেছি। এত কিছু বুঝাবুঝি হইলো, বুঝাবুঝি হওয়ার পর ফাইনালি যখন করতেছি, তখন তোমার পারার কথা, কিন্তু ধরো যে পারবা না, কষ্ট হবে, হোক তার কষ্ট, পরেরটাতে সলভ হবে। এটা তো পরেরটাতে আরেকটু কষ্ট কমলো, তারপরটাতে সলভ হবে। সো কিন্তু ধরো যে মনে করো দেখতে থাকলে কিছুই সলভ হবে না, কষ্ট হওয়ারই কথা। তো প্রথমটাতে কষ্ট হওয়ারই কথা, কিন্তু এই কষ্টটা ক্লাসের মধ্যেই হয়ে যাবে, ক্লাসের মধ্যেই সেরে যাবে। পরে হ্যাঁ, প্র্যাকটিস করতে গতি আরো বেড়ে যাবে। রাফিউল, বুঝতে পেরেছো? হ্যাঁ, নেক্সট প্রশ্নটা করি। হ্যাঁ, সো এই প্রশ্নটার অ্যান্সার আগে দিয়ে দাও, যে তিনটা কাজ কি কি। তিনটা কাজ ভাইয়া, আপনার সাথে ক্লাসটা বোঝা, দুই ক্লাসের মধ্যে আপনিও যা লিখবেন আমারও তা বুঝতে লিখতে হবে, শুধু আরেকটু ক্লাসটা একটু লিখতে হবে না, লিখতে হবে না, মানে করতে হবে, ম্যাথটা করতে করতে হবে। হবে, স্টপ ওয়াচ অন করে করতে হবে। ওকে, 45 সেকেন্ড স্টপওয়াচ রাইট, চালু করে ম্যাথটা করবো রাইট, আপনার রাইট, সাথে। রাইট, রাইট, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপরে এক্সাম দেবো ক্লাসের গুলা, আবার আপনার ক্লাস শেষ হলেও নিজে বাসায় বসে এক্সাম দেবো, টাস্ক রাইট, ফিল আপ হ্যাঁ, করবো। রাইট, রাইট, বুঝতে পেরেছো। সো তো তোমার নেক্সট কোয়েশ্চেন তাহলে হচ্ছে তুমি একটু এই কোয়েশ্চেন অনেক টাইম নিলাম আমরা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তুমি একটু চ্যাটে করে ফেলা, এর মধ্যে আমরা রিয়াদের কোয়েশ্চেন নিয়ে ফেলি। রিয়াদ বলেছো ভাইয়া পিএম গ্রুপ থেকে ডিউ ক্লাসগুলো যেগুলো হচ্ছে, সো ক্লাসগুলো অনেক জোস আলহামদুলিল্লাহ। সো হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ রিয়াদ। সো এখন প্র্যাকটিসের জন্য কোন প্রশ্ন ব্যাংকটা ভালো হবে? সো ম্যাথ, ফিজিক্স, বায়োলজির জন্য ম্যাথ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির জন্য বেসিক্যালি আমরা যেটা করি যে ভার্সিটির কোয়েশ্চেন ব্যাংক। ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক হচ্ছে আমরা ধরো যে চ্যাপ্টারের ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক যেগুলো আছে সেগুলো হচ্ছে আমরা ফলো করি। সো এখানে হোসেন আলী ভাই ইজ ওয়াচিং। সো হোসেন আলী ভাই লাইভ দেখতেছে। সো হোসেন আলী ভাইয়ের অ্যাসপেক্ট সিরিজ আছে, সেটা দিতে পারো। জয়কুলি আছে তোমার, তোমার আনসার কিউএন আছে। সো যে কোনো আমাদের বেসিক্যালি কাজটা হচ্ছে কি, যে একটা চ্যাপ্টারে যে ধরো ঢাবি জাবি জাবি চবি কোয়েশ্চেন, এই কোয়েশ্চেন গুলোই অনেক বেশি। হ্যাঁ, সো এই কোয়েশ্চেন গুলো যদি তুমি 45 সেকেন্ডের মধ্যে পারছো, এই জিনিসটা যে এনশিওর করো স্যার, তাহলে তাহলে তোমার ধরো যে তোমার ভার্সিটিতে চান্স পাওয়া তো অনেক পরের কথা, ভার্সিটিতে টপ করা কেউ আটকাতে পারবে না। সো কারণ এই জিনিসগুলো মানে বাকিদের আর তোমার মধ্যে ডিফারেন্স ইয়াত যেটা হচ্ছে যে সবাই হচ্ছে ওইগুলো সলিউশন গুলো বোঝা, এইটা করবে করবে। হ্যাঁ, সো সলিউশন বোঝার বদলে তুমি যদি হচ্ছে যে যেই কোয়েশ্চেন্স গুলো আছে, অলরেডি যে কোয়েশ্চেন্স গুলো আছে এগুলোর মধ্যে তুমি যেগুলো 45 সেকেন্ডে পারা স্কিল অর্জন করো, তাহলে তোমার ইনশাল্লাহ ভার্সিটি টপ থেকে আটকাতে পারবে না কেউ। সো প্রচুর কোয়েশ্চেন আছে শুধুমাত্র কোয়েশ্চেন ব্যাংকের মধ্যেই। তো সেটা যেহেতু কোয়েশ্চেন ব্যাংক, তো আলটিমেটলি সেগুলো আলটিমেটলি সবগুলো বই তো ঘুরে ফিরে মানে কোয়েশ্চেনের মতো তো ভ্যারাইটি থাকবে না, কোয়েশ্চেন তো একই। তো সেক্ষেত্রে তুমি ধরো যে যেই বই তোমাকে একটু কম্পেয়ার করে যেটা তুমি ধরো ইয়া পাচ্ছ, কোয়েশ্চেনের পরিমাণ তুমি বেশি পাচ্ছ, সেই অনুযায়ী তুমি নিয়ে ফেলতে পারো। সবগুলো পাবলিকেশন আছে, জয় ক্লাসে অ্যাসপেক্ট সিরিজ আছে, তারপরে হচ্ছে তোমার কিউএনএ আছে। সো তাহলে হচ্ছে যে ভাইয়া এখন কি ভাইয়া 1 2 3 এইভাবে আগাবো, নাকি গ্রুপে শুধু ক্লাস ক্লাসগুলো করবো আর প্র্যাকটিস করবো? এইচ 20 হ্যাঁ রিয়াদ। আচ্ছা, সো রিয়াদ, প্রথম হচ্ছে তোমার ধরো যে তুমি তো আহ, তুমি তো অনেক আগে থেকে দেখতেছো সবকিছু। সো এখন তো প্রথমত হচ্ছে তোমার ধরো যে গাইডেন্স রুটন তুমি এখন করে ফেলবা কিনা, সেইটা হচ্ছে যে তুমি জিজ্ঞেস করলা, বা নাকি হচ্ছে ক্লাস আগে রাখবা, সেটা হচ্ছে কোয়েশ্চেন, তাই না? আচ্ছা, সো তোমার প্রি অ্যাডমিশনে কতটুকু করা হয়েছিল? প্রি অ্যাডমিশনে কি ম্যাথ ক্লাস কিছু কিছু করা হয়েছিল? যদি করা হয়ে থাকে তাহলে হচ্ছে আচ্ছা, মনে হয় করা হয়েছে, তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে করা হয়েছে। সো ভার্সিটি প্রিপারেশন নেওয়া, যদি ভার্সিটি প্রিপারেশন নেওয়া শুরু করার জন্য স্টেপ বলো, তাহলে তো হচ্ছে প্রথম কাজ হিসাবে সো লেভেল 2 যদি করে রাখো, যে গাইডলাইন্স রুট ওয়ান তুমি ডান করে রাখো, ডিউ গাইডলাইন্স রুট ওয়ান, সেইটাই হচ্ছে তোমার জন্য অনেক হেল্প হবে। প্রথম কথা যে তোমার কোথায় মনে ধরো যে তুমি এখন জানো না যে তুমি আসলে কোথায় আছো, যখন তুমি দেখবা যে ঢাবি গাইডলাইন্স রুট ওয়ান ডান করে তুমি দেখতে পারো তুমি আসলে অলরেডি ঢাবি ক্যাম্পাসে বসে আছো। এখন তোমার ঢাবি ক্যাম্পাস থেকে তোমার ধরো যে এখন হয়তো বা তোমার ফিজিক্স ডিপার্টমেন্ট পাচ্ছিল, ওখান থেকে হয়তো ট্রিপলিতে আসতে হবে, সিএসসি তে আসতে হবে। তখন তোমার কনফিডেন্স এন্ড অল দ্যাট সবকিছু অনেক বেড়ে যাবে। সো এন্ড গতিও অনেক বেড়ে যাবে। সো ঢাবি প্রিপারেশন, ভার্সিটি প্রিপারেশন সিরিয়াসলি ধরো যে শুরু করে দেওয়ার ক্ষেত্রে তো সেক্ষেত্রে তুমি গাইডলাইন্স রুট ওয়ান তোমার ধরো 3 দিন 5 দিন সময় নিয়ে করে ফেলতে পারো। এটা হচ্ছে তোমার ধরো যে একটা ব্যাপার। সো এছাড়া তোমার ধরো যে এটা গেল একদিকের ব্যাপার, যে ভার্সিটি প্রিপারেশন আমি হচ্ছে ভাইয়া সিরিয়াসলি শুরু করে ফেলতে যাচ্ছি, এটা হচ্ছে বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে এখন দুটো জিনিস সবচেয়ে লাভজনক। একটা হচ্ছে তোমার ধরো ডিউ গাইডলাইন্স রুট অন এটা করে ফেলা, এই টাস্কটা করে ফেলা।
দ্বিতীয় নাম্বার হচ্ছে যে লাভজনক বিষয় হলো যে তুমি যদি ম্যাথের চ্যালেঞ্জ নিয়ে ফেলো, 6 ডেজ ম্যাথ চ্যালেঞ্জ, একদিনে দুইটা, 3 দিন, 3 ঘন্টা ক্লাস, 2 ঘন্টার প্র্যাকটিস, এটা ডান করে ফেললে কি হবে? ভার্সিটি প্রিপারেশন তো ডান, ওই জিনিসটা আগানো তো হবেই, সাথেই তোমার কিন্তু ম্যাথ পরীক্ষাটার জন্য, এইচএসসির ম্যাথের জন্য, এমসিকিউ এর জন্য কিন্তু তোমার অনেক বেশি হেল্প হবে। সো তো এই দুইটা বিষয় হচ্ছে এখন সবচেয়ে লাভজনক আছে। সো কিন্তু এই যে যখন তুমি হচ্ছে জিনিসটা কিভাবে করবা, ম্যাথ ক্লাস তো করবা, বাট কিভাবে করবা ওই জায়গাটা কিন্তু বলে দিচ্ছি। যে কিছুক্ষণ আগে রাফিককে যে জিনিসটা বললাম, যে ক্লাস বুঝবো, 45 সেকেন্ডে করব, ভুলে জায়গাগুলো এক্সট্রা ভাবে নোট নিব। সো আমার আমার ক্লাস থেকে আমার যে ভ্যালুস গুলো আছে সেই ভ্যালুগুলো নোট নিলাম, ভালো কথা। সো এই তিনটা জিনিস এনশিওর করে আমি হচ্ছে ক্লাসটা করব। এবং তোমার ধরো ক্লাসটা যদি তোমার একটা চ্যালেঞ্জের অংশ না হয়, একটা করবো তারপর হারায় যাবা। সো ক্লাসটার মানে রেদার দেন ক্লাসটা করব, তুমি হচ্ছে 6 ডেজ ম্যাথ চ্যালেঞ্জ নিয়ে ফেলো যে আজকে আমার কি করতে হবে। সো আজকে আমার 2টা চ্যাপ্টার ডান করতে হবে। 3 ঘন্টা ক্লাস করার পরে 2 ঘন্টার প্র্যাকটিস এক্সাম দিও, তাহলে তো একটা চ্যাপ্টার সুন্দর মতো ডান হয়ে যায়। সো তাহলে আমার একদিনে 2টা ডান না করার তো আসলে কোনো কারণ নাই। 6 দিনের মিশন নিব, 6 দিনে তোমার হচ্ছে যে ম্যাথ একবার ডান করে ফেলবো। সো বিশাল বড় পাওয়ারফুল ব্যাপার স্যাপার। সো তাহলে তোমার যদি একটু কষ্ট হয়, তুমি ধরো হচ্ছে দিনে 12 ডেজ ম্যাথ চ্যালেঞ্জ নাও। সো এইটা তো অ্যাটলিস্ট না করতে পারার কোনো কারণ নেই। সো দিনে একটা তোমার ক্লাস প্লাস প্র্যাকটিস এক্সাম মিলে ডান করে ফেলবো। সো এইটা দেখবা যে কিভাবে করে, দেখবা সিনিয়র বড় ভাইয়েরা পরে কিভাবে করছে। সো যদি তুমি হ্যাশট্যাগ ফর 12 ডেজ ম্যাথ চ্যালেঞ্জ লিখলা, স্টার্ট ডেট অমুক, এন্ড ডেট অমুক, সো তোমার এখানে প্রত্যেকটা ক্লাসের কিন্তু তোমার ধরো ক্লাস এক্সপিরিয়েন্সের আপডেট দিই আমরা, তাই না? সো ক্লাস এক্সপিরিয়েন্সের জন্য দেখবা যে ক্লাস এক্সপিরিয়েন্সের জন্য কিন্তু আলাদা গ্রুপ আছে। সো আমি একটু যদি ঘুরায়ও নিয়ে আসি তোমাকে, এখানে দেখবো যে সবাই সবার ক্লাসের আপডেট গুলো দেয়। সো ক্লাস এক্সপিরিয়েন্স আমি যদি একটু শেয়ার করি, সো ক্লাস এক্সপিরিয়েন্স লিখে সার্চ করলাম। সো ক্লাস এক্সপিরিয়েন্স, সো সেখানে তুমি যদি একটা কাজ করো, যে প্রত্যেকটা ক্লাসে তো আলাদাভাবে ক্লাস এক্সপিরিয়েন্স থাকতেছেই। সো তুমি যদি ধরো হচ্ছে এই যে কমিটমেন্টটা করলা, সো এই যে কমিটমেন্টটা করলা, সেই কমিটমেন্টে তোমার ধরো হচ্ছে ক্লাস ডান, হ্যাঁ। সো ক্লাস ডান নামে একটা গ্রুপ আছে, ক্লাস ডান নামে একটা গ্রুপ আছে। সো আমি একটু গ্রুপটা ঘুরে নিয়ে আসি তোমাকে। হ্যাঁ, সো এখানে দেখতে পারো যে সবাই কি, ধরো যে একটা ক্লাস করার পরে এক্সামের ধরো হচ্ছে আপডেট গুলো দিচ্ছে, নোট শেয়ারিং করতেছে। সো একটা করে ক্লাস ডান করে সেটা ধরো হচ্ছে আপডেট দিচ্ছে, ভালো কথা। সো ক্লাস ডান করে সে পরীক্ষা টরীক্ষা দিয়ে সব আপডেট দিচ্ছে, ভালো কথা। সো দেখো একটা ক্লাস ডান করে আমি কিন্তু হারিয়ে যাইনি। তোর কি হলো, পুরো ক্লাসের, পুরো সপ্তাহের ক্লাস এক্সপিরিয়েন্স দেখো, প্রত্যেকটা চ্যাপ্টারে এরকম করে হাইস্ট লোয়েস্ট এভারেজ, হাইস্ট লোয়েস্ট এভারেজ। সো না হলে তুমি ক্লাস করার মধ্যে অনেকবার করে হারিয়ে যাবা। সো ক্লাস করার সময় তুমি যখন এই যে ক্লাস করতেছো, মানে তোমার ধরো ক্লাসের নোট ডাউন, মানে তোমার জন্য ভ্যালুয়েবল জায়গাগুলো নোট ডাউন করতেছো, ক্লাস নোটগুলো পরে ক্লাস ডানের সাথে আপডেটে তুমি শেয়ার করছো। এবং তোমার যখন যখন তুমি হচ্ছে যে ক্লাস শেষে যে প্র্যাকটিস এক্সামটা আছে, প্র্যাকটিস এক্সামটা ধরো, প্র্যাকটিস এক্সাম ধরো 100টা কোয়েশ্চেন আছে, 100টা কোয়েশ্চেনকে 20টা কোয়েশ্চেনে ভাগ করে নেওয়া যায়। 45 ইন্টু 20 তোমার হচ্ছে মাত্র 15 মিনিট হয়। 15 মিনিটের এক্সাম দিয়ে ফেললা, দেন নাম্বার যেটা আসলো প্লট করলা, তারপরে 15 মিনিটের এক্সাম দিলা, নাম্বার যেটা আসলো প্লট করলা, গ্রাফে দিলা। সো দেখার পরে তারপর তোমার একটা নাম্বারের গ্রাফ হইলো। সো এই যে গ্রাফ হইলো, এই জিনিসগুলো কিন্তু তোমাকে মোটিভেট রাখবে। সো তুমি যদি র্যান্ডমলি জাস্ট ক্লাস খুলে নিয়ে বসে থাকো, তাহলে কিন্তু দেখবে যে তুমি আসলে দিন শেষে মানে কিছু মানে সময় লাগবে না তোমার হারাই যেতে। সো বা মানে ইরেগুলারলি চলে আসতে। সো তার মানে, সো দুইটা জিনিস বললাম যে তোমার হচ্ছে লাভজনক ডিল একসাথে, গাইডলাইন্স রুট ওয়ানটা করা। সো ডিউ গাইডলাইন্স রুট ওয়ান। সো গাইডলাইন্স রুট প্রসেস তো জানো, ঢাবি কোয়েশ্চেন অনুযায়ী আমরা গাইডলাইন্স রুট করবো, এক্সাম ইমপ্রুভ, এক্সাম মডেলে এক্সাম খাতার কাজ করে সেই অনুযায়ী ইমপ্রুভ, দেন হচ্ছে এক্সাম, এই মডেলে। এটা একটা লাভজনক ডিল। আরেকটা হচ্ছে তোমার তোমার এখন 6 ডেজ ম্যাচ চ্যালেঞ্জ বা 12 ডেজ ম্যাচ চ্যালেঞ্জ, এটা যদি রান করতে পারো 24 ব্যাচ হিসেবে, 24 ব্যাচ হিসেবে যে কোনো একটা দিক বেছে নাও। সো বেছে নিলে দুইটাই অনেক লাভজনক খেলা। বাট যেইভাবে করে গাইড করা হচ্ছে, প্রসেসটা ঠিক রেখে করো, তাহলে সবচেয়ে বেশি বেনিফিটেড হইতে পারবা। সো তাহলে রিয়াদ হোসেন, তো তোমার কোয়েশ্চেন আনসার বুঝতে পেরেছো। ওকে। সো ত্রিদীপ দেবনাথ, সো ত্রিদীপ দেবনাথের কোয়েশ্চেন আসি। ভাইয়া, ডিসিপ্লিন নিয়ে দ্বিধায় আছি। এই সময় এসে আমার জন্য ডিসিপ্লিন মানে কি? সো ঠিক সঠিক সময়ে ঘুম থেকে উঠা, সঠিক সময়ে খাবার খাওয়া, এগুলো নাকি স্টাডি করা, তা যতটাই বাজুক, এই কয়েকদিনের রুটিন এবং মেন্টাল হেলথে অনেক পরিবর্তন এসেছে। সো আচ্ছা, হ্যাঁ। সো ভালো কোয়েশ্চেন। সো এখন দেখো যে হ্যাঁ, ডিসিপ্লিন মানে কি? আচ্ছা, ডিসিপ্লিন দেখো যে আহ, যদি তোমার ধরো একটা ফিক্সড টাইমে, তোমার ধরো প্রাথমিকভাবে যে তুমি যদি পিছায় থাকো, তাহলে তাহলে একটা শাস্তি দেওয়া যেতে পারে। তাহলে ধরো ধরো আমি ধরো যে যেইটা আমরা কি করি, শুরু করার জন্য একটা ভালো ফিলিংস খুঁজি, যে শুরু করার জন্য একটা মুড খুঁজি। কিন্তু কাহিনী হচ্ছে যে শুরুটা করে দিলেই শুরু করার মুড চলে আসে। সো যখন একটু পিছায় যাওয়া হয়, যখন একটু পিছায় যাওয়া হয়, যখন ওকে জং ধরে যায়,
ফিজিক্স কি বলে, এফ ইকুয়ালস টু এম এ। সো তোমার যত বেশি জড়তা হবে, যত বেশি জড়তা হবে, তত বেশি তোমাকে কি অ্যাক্সেলারেশন দেওয়ার জন্য তত বেশি তোমাকে ফোর্স দিতে হবে। সো এখন যেটা যত ভারী ততকে সরাই দিয়ে তত বেশি ফোর্স দিতে হবে। তো যদি তোমার বেশি গ্যাপ হয়ে যায়, বেশি তোমার ধরো ইরেগুলারিটি হয়ে যায়, তখন দেখা যাচ্ছে যে আমার এই যে এক্সট্রিম মিশনগুলো না হচ্ছে, ঠিক আছে, আমার কাজে বেশ বেশ গ্যাপটা পড়ে গেছে, ঠিক আছে, আমি আজকে ধরো বসলাম, সো 15 আওয়ার্স, মানে জাস্ট খাওয়া দাওয়া নামাজ এগুলো ধরো ব্রেক নিলাম, 15 ঘন্টা, 20 ঘন্টা, 24 ঘন্টা, 30 ঘন্টার উল্টাপাল্টা মিশন। সো 30 ঘন্টা হচ্ছে আমি নিলাম, তো এর মধ্যে ঘুম টুম নাই, সো ঘুম বাদ। এটা কেন? এটা হচ্ছে নিজেকে শাস্তি দেওয়ার জন্য। সো আমাদের সাইকোলজিতে বলাই হচ্ছে তোমার ধরো যে মানুষ দুই কারণে কাজ করে, মোটিভেশনের কারণে আর পেইনের কারণে। সো বাট তোমার ধরো সাইকোলজিক্যাল এক্সপেরিমেন্টে দেখা গেছে তোমার ধরো যে আহ, মানে এই যে পজিটিভ কিছু পাবো, এর চাইতে তোমার ধরো যে মানে এই যে পানিশমেন্ট বেশি গ্রেট, মানে তোমার পেইন ইজ দ্য গ্রেটেস্ট মোটিভেশন। পেইন দিলে বেশি কাজ করে, বেশি সিরিয়াসনেস বেশি আসে। সো নিজেকে ধরো হচ্ছে যে এটা নিয়ে অনেক কথাবার্তা বলা যায়, হয়তো বা কোনো লাইভে আরো নিচে বলছি, আরো হয়তো বা তোমাদের প্রশ্ন সাপেক্ষে অন্যদিন আরো আরো বলবো। সো এখন হায়েস্ট খালি জাস্ট বলছি তোমার ত্রিদীপ যে ধরো সাময়িক সময়ের জন্য পানিশমেন্ট দেওয়াটা ভালোই কাজ করে। সো সেই জিনিসটা কিন্তু আমরা দেখো যে ওভারঅল তুমি দেখতে পারবা যে ধরো যে ধর্মগুলোতে দেখতে পারবা যে তোমার ধরো পানিশমেন্ট থিওরি কিন্তু আছে। তুমি দেখবা যে রোজা রাখা, খাইতে ইচ্ছা করছে বাট খাবো না, ঘুমাইতে ইচ্ছা করছে, মাঝখানে তো আবার উঠে যেতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে। So এই যে মানে সারা বছর তো আমরা নর্মালি খাই, ওটা তো ডিসিপ্লিন। বাট ধরো যে নিজের নিজের উপর নিজে কন্ট্রোল আনার জন্য, সো পানিশমেন্ট দেওয়া, যখন কন্ট্রোল হারাই ফেলছো নিজের উপরে, তখন কিন্তু রোজা বলা হয়েছে নিজের উপর সংযম বাড়ায়, নিজের উপর কন্ট্রোল বাড়ায়। সো এই কন্ট্রোলটা আনার জন্য তুমি মানে এখানে নর্মালি কি হয়, আমরা অটো পাইলট মোডে চলি। আমার ধরো ফোন ধরো হচ্ছে আমরা আমরা নিচে স্ক্রল করছি, মাইন্ডলেসলি স্ক্রল করছি, এটার পরে কি করি লাইফ শেষে আমরা কি কি করবো? লাইফ শেষে আমার আমার হেলদি হিসেবে, মানুষ হিসেবে আমার ভাবা চিন্তা হয় লাইফ শেষে আমি ঘুমাবো বা খাওয়া দাওয়া করবো, তাহলে একটা ফ্রেন্ডের সাথে কথাবার্তা বললাম এরকম। বাট দেখা যাচ্ছে যে স্ক্রল করে করে 2টা 3টা বাজে গেল। তো এই যে লাইফটা লিড করছি এটা আমার না, এটা সামহাও কেমন কেমনে হয়ে যাচ্ছে। তো আমার লাইফ যখন আমার কন্ট্রোলে নাই, অনেক বাইরে চলে গেছে, এখন নিজের উপর কন্ট্রোল আনার জন্য, সো নিজের শরীরকে তখন এটা দেখানো হয় যে আই এম দ্য বস হিয়ার। আমি যেটা বলবো সেটা হবে, যেটা অটোমেটিক হয়ে যাওয়া সেটা হবে না, আমি যেটা বলবো সেটা হবে। তো সেই জন্য অটোমেটিক হওয়া কাজগুলোকে জোরপূর্বক আটকানো, যেমন ধরো খাইতে ইচ্ছা করছে, অটোমেটিক ব্যাপার। রোজা কি বলে? খাবো না। কেন খাবো না? খাইলে কি আমি কারো কারো হক মেরে খাচ্ছি কি? আমি কি কারো কাছে চুরি করে নিয়ে আসে খাচ্ছি না? হালাল খাবারই খাবো না। তো এই হালাল খাবারই খাবো না, তো কি হবে? খাবো না, তাই এই জিনিসটা হবে যে আমার ইচ্ছা করছে কিন্তু আমি করছি না। সো মানুষ যা ইচ্ছা করে তাই করে ফেলে, আমার ইচ্ছা করছে ফেসবুকে সময় কাটাচ্ছি। সো এই যে আমার ইচ্ছা এবং আমার অ্যাকশন, মাঝখানে যে ডিসিশন নামে একটা জিনিস আছে, এগুলো আমরা ভুলে যাই। সো এটা ভুলতে ভুলতে যখন অনেক লাইফ আউট অফ কন্ট্রোল হয়ে যায়, তখন পানিশমেন্ট দেওয়াটা ঠিক আছে। বাট এটা এটা তো লং টাইম না। রোজা তো তোমার সারা বছর রাখতে বলে না। রোজা হচ্ছে একটা তোমাকে ডিসিপ্লিনে আনার পরে, তারপর তোমার রেগুলারলি তোমার একটা রিদমে চলাই ভালো। সো সেই ক্ষেত্রে তোমার ধরো একটা স্লিপ সাইকেল যদি থাকে, স্লিপের প্রোডাক্টিভিটিও ভালো হয়, সবকিছু ভালো হয়। সো সেই ক্ষেত্রে তুমি ধরো হচ্ছে যদি তোমার ধরো তাহলে সামারি হিসেবে ত্রিদীপ দুইটা কথা বললাম, যদি তোমার দেখো যে ইরেগুলারিটি চলে আসছে, যদি মনে করো তোমাকে তোমার যে ডেভিল ভার্সন আছে, মানে খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, সাইকোলজি সবকিছুর মতে তোমার ধরো মানুষের মধ্যে একটা ডেভিল সত্তা আছে। হ্যাঁ, সো সূরা নাসের মধ্যেও আমরা দেখি যে আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, যে যে মানুষের সদরের মধ্যে তোমার ধরো ওয়াসওয়াসা দেয়। সো তোমার ধরো যে আবার তোমার ধরো যে সাইকোলজি তুমি দেখবা, সাইকোলজি তোমার সিগমন্ড ফ্রয়েড দ্য গ্রেট সাইকোলজিস্ট, তো তার ইয়ার মধ্যে দেখবা ডিফেন্স মেকানিজম। সো মানুষের মধ্যে একটা ডেভিল ডেভিল আছে, তাকে সবসময় ডিফেন্ড করে করে মানুষকে আগাইতে হয়। সো তোমার ভিতরে একটা তোমার ধরো খারাপ মানে খারাপ একটা জিনিস আছে যেটা তোমাকে তোমার প্ররোচনা দেওয়ার চেষ্টা করে। সো তার সাথে তোমাকে ফাইট করে চলতে হয়। সো এখন কাহিনী হচ্ছে যখন দেখবে যে সে বেশি বাড়ে গেছে, তাকে শায়েস্তা করা দরকার, তখন হচ্ছে ধরো যে আহ তোমার পানিশ করা ওকে আছে। আবার ধরো পানিশ করে যখন তুমি তোমার কন্ট্রোলে আছো, তখন তোমার রিদমে নিয়ে চলে আসলা। এখন এই জিনিসটা ধরো তো তোমার সিচুয়েশন বুঝে তুমি তখন পানিশমেন্ট অ্যাপ্লাই করবা, ঠিক মতো চললে ঠিক আছে, তখন তুমি একটা রিদমে চললা। সো দুইটাই বললাম, ওকে। সো ত্রিদীপ, হোপ ইউ গট দ্য অ্যান্সার। রিয়াদ হোসেন বলেছো ভাইয়া প্রশ্ন ব্যাংকে চ্যাপ্টার ওয়াইজ নাকি পেপার ওয়াইজ করবো? রিয়াদ, যে যখন তুমি অ্যাডমিশনের কথা বলছো, অ্যাডমিশন তোমার চ্যাপ্টার ওয়াইজ না। প্রি অ্যাডমিশনে যখন আমরা করেছিলাম তখন সেগুলো চ্যাপ্টার ওয়াইজ, যখন তুমি গাইডলাইন্স ওটা বলছো। তো বাট যখন তোমার তুমি অ্যাডমিশনে হাত দিচ্ছ, তখন আসলে তোমার এটা পেপার, তোমার ধরো তোমার ধরো পেপার ওয়াইজ না, সাল ওয়াইজ। সো তোমার ঢাবির, তোমার অর্থাৎ ঢাবির গত বছরের কোয়েশ্চেন এইটা নিয়ে তুমি ডিরেক্ট এক্সাম দিতে বসে যেতে হবে। সো ধরো যে গত বছর এটা ধরো বেরি হয় না, তার আগের বছর নিলাম, অর্থাৎ ডাইডেইস ধরো যে 20 সালেরটা নিলা, 21 সালেরটা নিলা, যে কোনো একটা সাল নিয়ে
ওইটা এক্সাম দিয়ে ফেলা, দেন তারপরে খাতা তো তোমার চ্যাপ্টার ওয়াইজে বানাবা, খাতার কাজ চ্যাপ্টার ওয়াইজে হবে। এই জিনিসটা একটু কানটা মানে একটু ধরো যে প্রথমত বাধা লাগবে, বাট অ্যাডমিশনে পড়াটা তোমার ধরো মানে ওই কারণে তো এইচএসসি থেকে ডিফারেন্ট, একসাথে সবকিছু মাথায় নিতে হয়। সো ওই এক্সাক্ট পরীক্ষাটাতে কেমন করছো ওটা তুমি একটা চ্যাপ্টারের উপর পরীক্ষা দিয়ে বুঝবা না। সো তেমনি তুমি যদি এখন তোমার ধরো যে দুইটা মিশন এইচএসসি 24-এর জন্য লাভজনক আছে, একটা বললাম তোমার ধরো যে ডিউ গাইডলাইন্স 1, যেখানে তোমার ঢাবির সালগুলো, ঢাবির 22 সাল, ঢাবির 21 সাল, ঢাবির এইভাবে করে চলবে এক্সাম, খাতার কাজ ধরে স্পেসিফিক্যালি ওই টাইপগুলো ধরে ক্লাস করে ইমপ্রুভ, দেন তারপর নেক্সট এক্সাম, এক্সাম ইমপ্রুভ, এক্সাম এক্সাম ইমপ্রুভ, এক্সাম, এই মডেলে চলবে। এইটা হচ্ছে একটা কাজ। আরেক পাশে হচ্ছে তোমার ম্যাথ জার্নি রান করা, 12 ডেজ ম্যাথ জার্নি অথবা 6 ডেজ ম্যাথ জার্নি, যেটা তোমার জন্য ফিজিবল হয় সেটা চ্যালেঞ্জ আকারে নিয়ে অর্গানাইজ ভাবে করা, লুকাই চুপায় না করে যদি একটু কমিটমেন্ট দিয়ে করো, গ্রুপের মধ্যে কমিটমেন্ট জানিয়ে করো, তাহলে তাহলে ধরো হচ্ছে তুমি তোমার কনসিস্টেন্সি থাকবে, মানে হয়তো বা হারায় যাওয়ার সম্ভাবনা বেশি। সো ভাইয়া 23-22-এর উপর পরীক্ষা দিয়ে যখন 19-এ কিছু ভিন্ন প্রশ্ন এসেছে তখন কি করা যেতে পারে, এটা বেশি ম্যাথের ক্ষেত্রে হয়। সো তো এই যে পরীক্ষা দেওয়ার পর যখন নতুন তোমার টাইপ এসেছে, তখন ভিন্ন টাইপ এসেছে, টাইপ রেখাতে অ্যাড করে নিবো, ওই জিনিসটা আমরা করি। তো তোমার ধরো প্রত্যেকটা এক্সাম দেওয়ার পরে আমরা তো কয়েকটা এন্ট্রি রাখি, টাইপের খাতা, ভুলের খাতা, প্রবলেমের খাতা, পারি না খাতা। সো যখন আমরা দেখি যে নতুন একটা টাইপ এসেছে, টাইপের খাতাতে অ্যাড করে নিব, সেই জিনিসটা সেই জিনিসটা শিখে নিই, দেন হচ্ছে আমরা নেক্সট যাবো। সো এখন কিন্তু এই জিনিসটা মজার ব্যাপার হচ্ছে জিনিসটা চলতেই থাকে না, হয়তোবা 2-3টা সাল পরে তারপরে যাই তোমার ধরো হচ্ছে যে এটা আহ, একটা জিনিসের মধ্যে চলে আসে। না হলে পরীক্ষা তো ধরো ঢাবির পরীক্ষা বা যে কোনো সালের পরীক্ষাগুলো ধরো যে 20 সাল ধরে চলতেছে, তো প্রত্যেকবার যদি 10টা করে টাইপ অ্যাড হইতে থাকতো তাহলে 200টার উপর টাইপ হয়ে যেত। তো 200টার উপর টাইপ হলে ভেক্টরের বইতে এত বড় হইতো। তো আসলে ব্যাপারটা এইভাবে করে ঘটে না, অথবা একই টাইপ ঘুরে ফিরে পারবে আসে, হয়তো ছোট ছোট কয়েকটা করে টাইপ, কিছু টাইপ হচ্ছে অ্যাডিশন হয়। সো রিয়াদ বলেছে, ধন্যবাদ ভাইয়া। সো আচ্ছা, আমরা মনে হয় হ্যাঁ আমাদের লং আমরা হচ্ছে যে কন্টিনিউ করলাম, আশা করি তোমাদের কোয়েশ্চেন্স গুলো অ্যান্সার গুলো তোমরা পেয়েছো। সো ইনশাল্লাহ হচ্ছে আমরা তাহলে এখন কাজগুলো শুরু করে ফেলতে পারবো, এবং হচ্ছে যে ভাইয়া আমার কাজ কি এইচএসসি 26। সো তোমার কাজ হবে প্রথমত যে তোমার এই যে গাইডলাইন্স দুটোনের যে ক্লাসটা আছে, এই ক্লাসটা করে ফেলা। হ্যাঁ, সো তাহলে তোমার প্রথম কাজটা তোমার তোমার সাথে আমি 1 ঘন্টা ধরে প্রথম কাজটাই শুধু বুঝাই বলতে পারবো। হ্যাঁ, সো তুমি এই যে এটাতে আসলা, সো এখানে এসে এইচএসসি টাস্ক যেটা আছে এই ক্লাসটা করে ফেললা, একটু 1 ঘন্টা মাত্র। সো ক্লাসটা করে ফেললে তাহলে তোমার প্রথম কাজটা স্পেসিফিকলি বুঝতে পারবা। প্রথম কাজটা বেসিক্যালি হচ্ছে মানে চ্যাপ্টার গাইডলাইন্স দুটো শুরু করা। তো চ্যাপ্টার গাইডলাইন্স দুটো শুরু করা ব্যাপারটা মানে এটা তো 10 মিনিটে দেখে নিলেই হয়ে যায়, বাট শুধু এটা দেখে নিলে লাভ নেই, তুমি দিন শেষে করবা না, খালি দেখে রাখে দিবা। কিন্তু যখন তুমি প্রথম থেকে একটু সময় দিবা আমাকে যে তোমাকে বুঝায় বলার, তুমি আসলে পড়াশোনার মধ্যে কি কি প্রবলেম ফেস করবা, কেন তোমার এটা করতে হবে, তো তখন যায় দেখা যাচ্ছে যে তুমি ওই অনুযায়ী করবা। সো তাহলে ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ত্রিদীপ, মোস্ট ওয়েলকাম। সো তোমাদের আপডেটের মধ্যে আজকে লাইভটার প্রতিফলন দেখতে চাই, সো ইনশাল্লাহ সেটাই দেখতে পারবো। সো সবাই ভালো মতো কাজ করা শুরু করো, ইনশাল্লাহ অনেক অনেক ইমপ্রুভ করো। এবং হচ্ছে তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আজকে লাইভটা এখানে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম। 3, 2, 1, গো।